ছুটির দিন আছে, আমরা আমরা যে যার যে স্টক আছে বা বাজারের বিশ্লেষণ আছে এগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। এই 2 দিনে অন্তত আপনারা আলোচনার ভিতরে আপনাদের স্টকগুলো নিয়ে একটা ডিসকাশন করতে পারবেন, ডিসিশন নিতে পারবেন, ডিসিশনে আসতে পারবেন বাজার কি হচ্ছে কি হতে যাচ্ছে। আহ, আর ছুটির দিনে আমি সবসময় চাই, চেষ্টা করি যে কিছু স্টক আলোচনায় আনতে। বাজার যেটা ছিল গত বৃহস্পতিবারে যে বড় ধরনের ফল করেছে, সেটা একযোগে সারা বাংলাদেশের ম্যাক্সিমাম হাউসগুলোর যে ইকুইটি মাইনাস কোডগুলো ছিল ওই ইকুইটি মাইনাসের কোডগুলোকে ক্লিয়ার করা হয়েছে, একদম স্পষ্ট ধারণা পাওয়া গেছে। এরকম বেশ কয়েকটা হাউজের থেকেই খোঁজখবর নিয়েছি আমি, জেনেছি যে যাদের ইকুইটি মাইনাস, ইকুইটি মাইনাস। আর ওরাও সেল করবে না কেন? আপনি লোন নিয়েছেন, ব্যবসা করার নামে লোন নিয়েছেন, না বুঝে না শুনে উল্টাপাল্টা শেয়ার কিনছেন, বা এই বাজারের যে চিত্র সেটা না বুঝেই পরনির্ভরশীলতা হয়ে আপনার বটো নিয়ে কথা বলবো, কোথায় অ্যাভারেজ করা যায়, কোথায় কি করা যায়, এটা নিয়ে আলোচনা করব। এখন করব না আর একটু পরে করব, সেই বিষয়গুলো নিয়ে দেখে শুনে বুঝেই আমরা করব। এভারেজ তো মাস পথে এভারেজ করা মানে আরো বিপদে পড়া। তো যাই হোক, মোটামুটি একটা ফোর্থ সেল অ্যাট এ টাইম সারা বাংলাদেশ। ওয়ালাইকুম আসসালাম মনির ভাই। তো পাপি আপা কেমন আছেন? তো সব সময় বাজারের যে হাউসগুলো আছে এই হাউসগুলোর একটা আহ, বদ অভ্যাস, যেটা সেই বদ অভ্যাস হচ্ছে আহ, মজিবুল হক ভাই, তো বদ অভ্যাসটা হচ্ছে যে এটা যে আহ, বাজার যখন কারেকশনে যায় বা পতনের দিকে যায়, একটা পর্যায়ে এসে তারা কি করে ইচ্ছাকৃতভাবে ফোরসেল, এই সিন্ডিকেট, এই মার্চেন্ট ব্যাংকগুলো, এই ব্রোকার হাউসগুলো, এদের যে এই সিন্ডিকেট এবং এরা একে তো বিনিয়োগকারী, সবচেয়ে বড় ভুল ক্ষুদ্র বিনিয়োগকারীর এই মার্জিন লোন নেওয়া, তার মধ্যে এই সুযোগটা সব সময় কাজে লাগায় এই মার্চেন্ট ব্যাংকগুলো। এমনিতেই অসহায় শেষ হয়ে যায়। আনোয়ার ভাই কেমন আছেন? এমনিতেই মার্জিন লোন টোন নিয়ে শেষ হয়ে গেছে, যেটা ভুল করেছে। আমি সবসময় ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে বলি, অতি লোভে, ভাই আমার ব্যবসার সিস্টেম, ব্যবসা, আপনাকে ব্যবসা বুঝতে হবে। যেই কোনো ব্যবসা হোক, সেটা হোক চায়ের দোকানের ব্যবসা, সেটা হোক কাপড়ের দোকানের, বা সেটা হোক গোল্ডের ব্যবসা অথবা শেয়ারের ব্যবসা, ব্যবসা মানেই একই, ব্যবসার প্যাটার্ন একই জিনিস, ব্যবসার প্যাটার্ন কোনো পার্থক্য নাই। গত বছর লাভের আশায় অনেকে আলু কিনছিল, আলু। রংপুরে, রংপুর বা উত্তরবঙ্গে যতগুলো কোল্ড স্টোর দেখেছেন ভিডিওতে, যে কোল্ড স্টোরে রাখার মতো জায়গা নাই, কোল্ড স্টোরে রাখার মতো জায়গা নাই। এই ঢাকা শহরের অনেক ধনী ব্যক্তি, কোটি কোটি টাকার মালিক, তারাও আলুর ব্যবসায় নামছে। আলু বস্তা ভরে, মানে কোটি টাকার আলু তারা ইয়ে করেছে, উত্তম শিকদার ভাই। তো এখন সে আলু কিনে স্টোর করছে, সে আলু লাস্টে লসে বিক্রি করতে হয়েছে। 16 টাকা করে কিনেছে, ওই আপনার কোল্ড স্টোর টোর মিলে দেখা গেছে 20 টাকা কেজি পড়ছে, সেই আলু 2 টাকা 3 টাকা 5 টাকা করেও বিক্রি করছে। তো ব্যবসা মানে ঝুঁকি, ব্যবসা মানে লাভ, ব্যবসা মানে লস, ক্ষতি। তো এর ভিতরে যারা ঝুঁকি নিতে পারে, যারা বুঝে শুনে ব্যবসার প্যাটার্ন, একটা জিনিস চিন্তা করেন, আমাদের দেশে, আমাদের অঞ্চলে হচ্ছে সুপারির অঞ্চল, উত্তরবঙ্গে হচ্ছে আলুর অঞ্চল, এক এক বঙ্গে এক এক, যেমন ফরিদপুরে এই অঞ্চলটা হচ্ছে মরিচের অঞ্চল, কাঁচা মরিচ বা শুকনা মরিচের অঞ্চল। এই যে এক এক অঞ্চলে এক এক জিনিসের ব্যবসা, এই ব্যবসা কিন্তু সব সময় কিন্তু সবাই লাভবান হয় না। এক বছর লাভ হয়েছে, 2 বছর লস গেছে, 2 বছর লাভ হয়েছে, পরের বছর লস হয়েছে। লাভ লস মিলিয়েই ব্যবসা, প্রতি বছর যে লাভ হবে তা সেই বিষয় না। তো এখন বুঝতে হবে যে, যেমন আমাদের সুপারির অঞ্চলে গত বছর বেশ লাভবান হয়েছে, কিন্তু এই বছর তেমন একটা লাভ হবে কিনা, বা এর আগেও, এটা সিজন আছে, সিজনটা ধরতে না পারলে আপনি লাভ লস, আপনি প্রপার টাইমে সেলটা না করতে পারলে আপনি কিনতে পারবেন। আপনি সস্তা পায়া বস্তা পড়ছেন, আলুর, টমেটো যা পাইছেন, যেই অঞ্চলের যেটা পাইছেন সস্তা পায়া কিনছেন, কিন্তু একটা সিজনে বিক্রির যে একটা টাইমিং আসে, তখন এই যে আরেকটু দেখি, আরেকটু দেখি, আরেকটু দেখি, এই আরেকটু দেখতে গিয়ে আমরা নিজের চালানটা হারায় ফেলে। ওয়ালাইকুম আসসালাম আশিক ভাই, আমার আশিক ভাই চলে আসছে। তো
এই বিষয়টা, ব্যবসা মানে আপনাকে থিম বুঝতে হবে, ব্যবসার থিম, বাজার বুঝতে হবে। যে গতকালকে একজনে কমেন্ট করছে, ভাই আপনার কোনো আগামাথা পায় না, এক এক দিন এক এক রকম কথা বলেন। ভাই বাজার কি এক এক প্রতিদিন কি একই নিয়মে চলে নাকি? প্রতিদিন কি বাড়তেই থাকে নাকি? একদিন কমে একদিন বাড়ে, একটা স্টকের ইপিএস আসে, ইপিএস কম আসে, বেশি আসে। আলোচনা তো প্রতিদিনই নতুন নতুন কিছু তথ্য আসবে, নতুন নতুন কিছু বেরিয়ে আসবে। এক জায়গায় পড়ে একই আলোচনা কি প্রতিদিন হবে নাকি? আপনি যদি ব্যবসার থিম না ধরতে পারেন, আপনি যদি ব্যবসার পলিসি না ধরতে পারেন, আপনি ব্যবসার যদি সমসাময়িক অবস্থান না ধরতে পারেন, আপনি তো এই এক জায়গায় পড়ে থাকলে তো হবে না। আপনি আপনার মাইন্ড চেঞ্জ করেন, আপনি তারপরে বুঝেন, শুনেন, তারপরে কথা বলেন। তো মূল কথা হয়েছে যে এখানে যে সবাই ব্যবসায় লাভ করবে এটা কোনো ব্যবসায় না। একটা মার্কেটের মধ্যে 10টা দোকান থাকলে 10টা কি একই ব্যবসা করে? কেউ লস করে, কেউ লাভ করে, কেউ চালান নিয়ে বাঁচে, কেউ কোনো মতে টিকে থাকে। এটা হচ্ছে ব্যবসা। এখন যে যত পারদর্শী, যে যত এক্সপার্ট, আপনি কাপড়ের দোকান দেন বা মুদি দোকান দেন, যেই কোনো দোকান দেন, আপনার কর্মচারী একসময় দোকানের মালিক হয়ে যায়। কেননা সে কাস্টমার কিভাবে ডিল করতে হয়, একটা ব্যবসার প্যাটার্ন কিভাবে তৈরি হয়, কোথায় থেকে মাল উঠাইতে হয়, কোথায় বিক্রি করতে হয়, সে বুঝে। আপনি মালিক হয়েছেন তো কি হয়েছে? আপনার কোটি টাকা আছে কিন্তু আপনি দোকান দিচ্ছেন, ব্যবসা করছেন, উঠছেন। আপনি সবকিছুর উত্থান আছে, আবার পতনও আছে। এটা হচ্ছে ব্যবসা। এই ব্যবসার প্যাটার্ন আপনাকে শিখতে হবে, ব্যবসার পুঁজি মানে আপনাকে মার্কেটিং বুঝতে হবে, আপনাকে সময় সাময়িক অবস্থান বুঝতে হবে, তারপরে গিয়ে আপনি ব্যবসাতে গিয়ে সফল হবেন। আপনারা জানেন যে যে কোনো ব্যবসা, একটা ব্যবসা দুর্বল কোম্পানি যদি সে ঠিকমতো ড্রাইভ করতে পারে, সে ঠিকমতো ব্যবসার প্যাটার্ন ধরতে পারে বা মার্কেটিং করতে পারে বা তার প্রতিষ্ঠানকে ওইভাবে রান করাইতে পারে, এই দুর্বল কোম্পানিও একসময় সবল হয়ে উপরে যায়। আবার একটা পর্যায়ে গেলে একটা ব্যবসার, আপনি ব্যবসায় নামছেন, ওই ব্যবসাটা রান করতে 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 এমন একটা পর্যায়ে গেছেন এবং আপনার বয়সের বার্ধক্যতার কারণে আপনি সেই ব্যবসাটা রান করাইতে পারতেছেন না। হয়তো আপনার ছেলেকে দিচ্ছেন বা আপনার মেয়েকে দিচ্ছেন, মেয়ের জামাইকে দিচ্ছেন বা আপনার আত্মীয় স্বজনকে দিচ্ছেন। আপনার যে দক্ষতা, সেই দক্ষতা কি ওই ওই আপনার যাদেরকে নতুন আনছেন আপনার প্রতিষ্ঠানে, তার কি সেই দক্ষতা থাকবে? তো এই দক্ষতা তো তার থাকবে না। সুতরাং এখানে বিষয়টা হচ্ছে কি, আপনাকে এই যে আমি প্রতিদিন আলোচনা করি শিখার জায়গায় বারবার একটা কথা বলি যে ভাই আপনি আগে শিখেন। আপনার শিখলে তো আপনার স্টকটা আপনি নিজে বাছাই করতে পারেন, আপনি নিজে বুঝতে পারেন যে আপনার স্টকের পজিশনটা কোথায়। এই জিনিসটা তো আপনারা শিখতে পারেন, বুঝতে পারেন, জানতে পারেন। সেইখানে আপনাদেরকে বোঝানোর জন্য আমি বারবার একটা কথা বলি যে আলোচনাগুলো একটু গভীরভাবে, কথার অর্থগুলা বুঝতে হবে। কথার অর্থগুলা বুঝতে হবে যে আমি কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি। বাজার উঠবে, নামবে, কমবে, এবং এর ভিতরে আমাকে প্যাটার্ন ধরতে হবে। অনেক সময় দামে, মানে উঠার সময় বেশি দাম, 2 টাকা বেশি, 5 টাকা বেশি দিয়েও, 10 টাকা বেশি দিয়েও শেয়ার কিনতে হয়। আবার অনেক সময় তলা নিতে আসছে, ওইখানে কিনারে কোনো অবস্থান নাই, কিনবই না। আব্দুল আজিজ ভাই কেমন আছেন? সাইদুজ্জামান ভাই, তো এই যে রাফি রাফি ভাই, নতুন মানুষ আসছেন, অনেকে নতুন আসতেছেন। তো এখন কিছু কিছু জিনিস আমাদেরকে ওভার ভ্যালু তো মানে কিছু কিছু জিনিস আছে আমাদের 2 টাকা বেশি দিয়েও কিনতে হবে। সাপোর্ট লেভেল থেকে যখন একটা সাপ্লাই ভেঙে আরেকটা সাপ্লাইতে গেছে, সেখানে আবার প্যাটার্ন তৈরি করছে, আমি সেখানেও ঢুকবো। আবার একটা সাপোর্ট ভেঙে নিচে আসছে, ওই সাপোর্ট ভেঙে আরো নিচে গেছে, কোম্পানির অবস্থা খারাপ। একটা গল্প বলি, যে অনেকে ধারণা, যেমন এইটা দিয়ে বলি, আনোয়ার গ্যালভানাইজিং দিয়ে বলি, তাহলে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে। আনোয়ার গ্যালভানাইজিংটা সম্ভবত 24 সালে বা 23 সালে, 22 23 সালে এটা 85 টাকা থেকে রান করা শুরু করছিল, 65 টাকা থেকে। এই 65 টাকা থেকে রান করে সে উঠতে উঠতে 600 টাকা উঠছে, মনে আছে আপনাদের? তো 600 টাকা যখন উঠেছে শেয়ারটা, মিজান ভাই, অ্যাডভোকেট মিজান ভাই কেমন আছেন? 600 টাকা এই শেয়ারটাকে রান রান করানো হয়েছিল, প্লে প্লে করানো হয়েছিল 600 টাকা। কবে করছে এটা, এটা আমি আপনাদেরকে এই জিনিসটাও বের করে দেই যে 600 টাকা কখন প্লেটা করছে। এই 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 স্টক দিয়ে আপনাদেরকে বোঝানো হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ইমরান খান ভাই, এমডি শহীদ ভাই, ওয়ালাইকুম আসসালাম। তো আজিজ ভাই, বলতেছি, আসতেছি। এই দেখেন, এই শেয়ারটার কথা বলতেছি আমি, এই যে খান ব্রাদার্স নিয়ে, যারা এই খান ব্রাদার্সে মানে অতি উৎসাহী হয়ে কিনছেন। অনেকের ধারণা যে, ওয়ালাইকুম সালাম, এই যে এই শেয়ারটা
কত সালে কোথায় গেছে একটু প্যাটার্নটা দেখেন। আপনার একটা স্টক কিনতে হলে, স্টক বাছাই যাচাই করতে হলে প্রিভিয়াস হিস্টোরিকে আপনাকে বের করতে হবে। এই শেয়ারটা 2022 সালের অক্টোবর মাসে 27 তারিখে এই শেয়ারটা, 30 তারিখে এই শেয়ারটা সর্বোচ্চ 619 টাকা 80 পয়সা, 80 পয়সা হিট করছে। এখন এই হিটটা কোথায় থেকে এসে করছে সেটা আগে দেখতে হবে। কোথায় থেকে মানে উঠাইছে, গেম করছে, কত সালে করছে, কিভাবে করছে, এটা আগে বুঝতে হবে। এখন দেখেন এই শেয়ারটা, এই যে অলমোস্ট, আমি যদি এটার একদম নিচের লেভেলটা ধরি, এইটা এই যে 60-62 টাকা থেকে, 60-62 টাকা থেকে 2020 সালে, 19 সালে যখন বাজার পতন হয়েছে, 2019 সালে যখন বাজার পতন হয়েছে, তখন এই পতনে আর এই যে গত বৃহস্পতিবারে যেরকম পতনটা হয়েছে না, এই 19 সালেরও এই ঠিক এই টাইমটাতে যখন পতন হয়েছিল, তখন 60-62 টাকা পর্যন্ত আনা হয়েছিল। এটা রাকিবুল ইসলাম, আহ, শফিকুল মাওলা। তো এই 19 সালে যখন মার্কেট পতন হয়েছিল, সেই শেয়ারটাকে নিয়ে আসছিল 62 টাকা। এই 62 টাকা থেকে সে প্লে রান করতে করতে 619 টাকা পর্যন্ত উঠাইছে। কবে? 22 সালে। আহ, মানে 20 সাল থেকে শুরু করছে, 22 সালে গিয়ে সর্বোচ্চ জায়গায় পৌঁছা নেওয়া হয়েছে 600 টাকা, 619 টাকা। ঠিক আছে, 619 টাকা, 600, এটা 618 টাকা হাইস্ট, 618 টাকা। তাহলে 618 টাকা যখন উঠাইছে, উঠানোর পরে একটা জায়গায় ডেলিভারি কমপ্লিট করে ফেলেছে। আপনি জানেন যে, হ্যাঁ, আফটার কোভিড, রাইট রাইট, আফটার কোভিড এটাকে 19, ওই যে আমাদের আগের যে ইয়ে ছিল, খায়রুল ছিল আমাদের ডিএসসি চেয়ারম্যান, যখন খায়রুল ছিল বিএসসিসি চেয়ারম্যান, ওই খায়রুলের যাওয়ার আগে দিয়ে এই বাজারটারে ইচ্ছা মতো পিটায় নষ্ট করে তছনছ করে দিয়ে সে চলে গেছে। এরপরে আসলো আরেক ইবলিশ, মানে ইবলিশ রুবায়েত, মানে শিবলি রুবায়েত। এই ইবলিশ রুবায়েত আইসা আরেকটা বাটপারি করে গেছে শুধু ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে। সে সাথে আদার্স অনেক কিছুই ছিল। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে ইবলিশ রুবায়েত। তো এখন যে আসবে সেই এই কাজই করছে, এই কাজই করবে। কিন্তু সংস্কার কেউ যদি করতেও চায়, তাকেও করতে দেওয়া হয় না। আপনি লুটপাট করবেন, আপনার পক্ষে সবাই আছে, কিন্তু সংস্কার করতে যাবেন, আপনার বিরুদ্ধে সবাই লাগবে। এই হচ্ছে আমাদের বাঙালি জাতির চরিত্র। তো এখন এই আনোয়ার গ্যালভানাইজিংটা ওইখান থেকে যখন ফল করছে, অনেকের ধারণা যে এটা 200 আসছে, এবার মনে হয় রান করবে। 600 মাল 200 পাইছি, 600 মাল 200 পাইছি। আরে ভাই, স্টক লটের মালের ব্যবসা জানেন? এই যে গার্মেন্টসে যে স্টক লট হয়, কি অবস্থা হয়? একটা মাল ক্যান্সেল হয়ে গেলে স্টক লটের মাল, 500 টাকার মাল 50 টাকা বিক্রি করতে হয়। ওই 50 টাকা কিনেও স্টক লটের মালের ব্যবসা করা যায় না অনেক সময়। এটা জানেন আপনারা? আমি তো করি, আমার ফ্যামিলির অনেকজন তো করে, তো স্টক লটের মাল। বিজনেস আগে বুঝতে হবে। একটা যখন এটা শেষ হয়ে গেছে, এটা সবকিছু শেষ হয়ে গেছে, এটার আর কোনো, এটা নামতে নামতে কোথায় নামাবে, তার বিজনেসের যে ইপিএস মাইনাস দিচ্ছে, এটা তো এই আনোয়ার গ্যালভানাইজিং তো, মানে আমার হিসাব মতো এটা 15-20 টাকার ঘরেও নিয়ে আসতে পারে। কোথায় যাবেন আপনি তখন? এই যে আপনারা ভাবেন যে 500 টাকার মাল 50 টাকা, 100 টাকায় পাইছি, এইটা তো এখানে বিজনেস হবে। এই যে 84-85 যখন যারা কিনছিলেন এই শেয়ারটা, 84-85, আমি আমি বলছি আমার প্যাটার্ন, এটা যে পরিস্থিতি, আমি কখনো উপরের হাই রেঞ্জে যেগুলো 3-4 গুণ, 5 গুণ, 10 গুণ, 15 গুণ গেম হয়, ওই শেয়ারে অন্তত 2-4-5-10 বছরও ইন করা মানে বোকামি। হ্যাঁ, রানিংয়ে করতে পারেন যারা T+2 খেলতে চান, তাদের জন্য হয়তো একটা প্যাটার্ন ধরতে পারছেন, যারা ইন্টেলিজেন্ট আছেন তাদের জন্য এটা করা যায়, করতে পারেন। কিন্তু তাও আমি সাধারণ বিনিয়োগকারীদেরকে, ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছেন, আপনারা যারা লুজার আছেন অলওয়েজ, তাদের জন্য আমি কখনো এগুলা প্রেফার করি না, কখনো আলোচনায় আনি না। কেন আনি না? যে আপনারা তো অত পারদর্শী না যে এই 3 দিনের প্রফিট নেওয়ার মতন, অনেকের এই সক্ষমতা নাই। আমি দেখেছি কিনছে ঠিক মতন, কিন্তু বেচার বেলা নাই, বেচতে পারতেছে না, আরেকটু যায়। আমার অফিস, আমার হাউজে একজন আসেন, নজরুল ইসলাম ভাই। তো আমার হাউজে একজন আসেন, তো ওই ভদ্রলোক টিচার মানুষ, সিনিয়র পার্সন, উনি আনোয়ার গালমানাজিন কিনছেন। আমি যেদিন এই জায়গাটাতে 113-114 টাকা চলে, যে ভাই আপনি তো আমার দেশি মানুষ, রাইখেন না, এটা বিপদে পড়বেন, এটা হবে না। তো উনি বললো, আমার একটা ঝাড়ি মারলো, আরে না, এটা ইপিএস 2 টাকা দিচ্ছে ফার্স্ট কোয়ার্টারে। আরে ভাই, ফার্স্ট কোয়ার্টারে 2 টাকা দিচ্ছে, ফাইনাল কোয়ার্টারে যে 12 টাকা বাস দিয়ে রাখছে, মাইনাস করে রাখছে, সেটা কি আপনি দেখছেন?
এই যে মানে মানুষকে বেউকুব বানানোর জন্য আনোয়ার গ্যালভানাইজিং ফার্স্ট কোয়ার্টারটা ভুয়া একটা ইপিএস দিয়ে, আনঅডিটেড একটা ইপিএস দিয়ে, আনঅডিটেড একটা ইপিএস দিয়ে পাবলিকের সাথে যে ব্লেম গেম খেললো, এবং তার বিরুদ্ধে যে যখন ইয়েরা সাংবাদিকরা লেখালেখি করলো, সে উল্টা ঝাড়ি মারছে আমরা এইখান থেকে ব্যবসা করে খাই। তো এইখান থেকে ব্যবসা করে খাই, এটা তাহলে তো আমার আমার এই আপনারা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছেন, এই যে সাইদ ভাই আছেন, সাইদুজ্জামান ভাই আছেন, বাদল ভাই আছে, বাবুল ভাই আছেন, বা এই মিজান ভাই আছেন, আমাদের মতো লোকের কি এই শেয়ার কিনা উচিত বলেন? আমি এই প্যাটার্ন ধরে কিনলে কিনতে পারতাম, কিন্তু আমি তারপরও কিনে নেই। আমি কেন যাবো এই ভুয়া জিনিসের মধ্যে? আমার শেয়ার যদি 10 টাকা নামে, সেটা আবার কথা বলতে হবে আরো 6 মাস পরে, 1 বছর পরে হলেও কথা বলতে হবে, যেখান থেকে কিনছি সেখানেরও উপরে যেতে হবে। কারণ আমি এটার বেজ স্ট্রং, সেটা হোক এ বি জেড, যেটাই হোক, সেটা আমি আমার প্যাটার্ন মতন দেখে বুঝে শুনে কিনবো। সেটা যদি 5 টাকাও নামে, আমার এতটুকু মানে ইয়ে আছে, বল ভরসা আছে যে আজ না হোক 6 মাস, 1 বছর, 2 বছর হলেও সেটা আমাকে প্রফিট দিয়ে যাবে। এরকম একটা স্টকের কথা আপনাদেরকে আমি বলেছি, আজকে 3 বছর ধরে লালন পালন করতেছি আমি। আমি প্রিভিয়াস গভর্নমেন্টের সময় বলছিলাম 10 টাকার নিচে নামবে না, কোনোদিনও নামে না। এই 5ই আগস্টের পরে এই এই জিনিসটা নামছে। এই যে তাল্লু স্পিনিং এর কথা আমি বলেছি, তাল্লু স্পিনিং কেন বলেছি, এটার ভিতরে অনেক কাহিনী আছে। এই যে 4 টাকা 70 পয়সা, আপনি প্রিভিয়াস হিস্ট্রি দেখেন, এই 4 টাকা 70 পয়সা এর আগেও মানে এই যখন আসছে বলছি যে 4 টাকা 70-এর নিচে যাওয়ার আর কোনো স্পেস নাই। যদিও থাকে নামবে না এটা, কারণ এখানে প্যাটার্ন আমি গত ডিসেম্বর মাসে এখানে, অক্টোবর থেকে ডিসেম্বর মাসে অন্তত না হলে 4-5 টাকা আমার এক ভাইয়ের করে আমি কিনছি নিজে বসে বসে কিনে, এটা 6.5 টাকা 7 টাকার দিকে কিছু ডেলিভারি দিয়ে ক্লিয়ার করেছি। ওই কোডের কিনা ছিল, এক একটা কোডে কিনা ছিল 13 টাকা 14 টাকা 15 টাকা, ওগুলো অ্যাভারেজ করে নিয়ে আসছিলাম আমি নিচে। এখনো ওই ভাইয়ের কাছে 17-18 লাখ শেয়ার পড়ে আছে। এটা আইসিবির কাছে আছে, কত রেটে আছে সেটাও আমি বলে দিয়েছি কয়েকবার লাইভে, কত কোয়ান্টিটি আছে সেটাও বলে দিয়েছি। তা আপনারা তথ্যপাত্তর ভিত্তিতে ছাড়া বাজারে একটা প্যাটার্ন দেখছেন, লাভ দিচ্ছেন, শেয়ারের আগা মাথা জানেন নাই, কিছু নাই, ঢুকে বসে রয়েছেন। এরপরে যখন দেখা গেছে বেচার দিন লাভ থাকলেও অনেকে লাভ নিতে পারেন নাই, আবার অনেকে পরের দিন। যেমন একটা শেয়ারের কথা আমি প্রিভিয়াস উইকে একটা শেয়ারের নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে আহ, কোন শেয়ারটা জানি বলেছিলাম, ওই যে আহ, মনসপুলের কথা বলেছিলাম। যেদিন বলেছিলাম সেই দিন থেকে থার্ড ডেতে প্রফিট দিয়ে গেছে। মনসপুলটা যেদিন বলেছিলাম সেদিন থেকে থার্ড ডেতে প্রফিট দিয়ে গেছিল। এখন যারা আমি যেদিন আলোচনাটা আনছিলাম, পরের দিন মানে ওয়ার্কিং ডেসে যারা কিনছেন, তারা 10 টাকা 12 টাকা 15 টাকাও গ্যাপ নিচ্ছেন। কেউ কিনছেন 125-এ, মারা দিচ্ছে 118-20-এ কিনছে, 131 উঠছে, মেরে প্রফিটটা নিয়ে নিয়েছেন। এটা হচ্ছে এক্সপার্টেশন। যারা এক্সপার্ট তারা, তাদের জন্য এটা। ওয়ালাইকুম আসসালাম রাফেদ ভাই, কেমন আছেন? তো এখন এইখানে আপনাকে বললাম আজকে কিনলেন, 2 দিন পরে ম্যাচিউর ডেটে গিয়ে আপনি গিয়ে আবার এন্ট্রি দিচ্ছেন, এটা তো বোকামির কাজ। তো এই বিষয়গুলা যতক্ষণ পর্যন্ত আপনাদের মানে এই থিমগুলা, বাজারের থিম, বাজারের প্যাটার্ন, বাজারের অবস্থান, এগুলো যতক্ষণ পর্যন্ত আপনারা শিখতে না পারবেন, যতই আইটেম আইটেম করেন, যতই মানে অ্যানালাইসিস দেখেন, যত কিছু করেন, এখান থেকে আপনারা টিকতে। এই যে আইসিআইসিএল মনে আছে, আমি পিকনিক গ্রুপে বলেছিলাম, যেদিন বলছি ঠিক থার্ড ডেতে, যে মানে যেদিন বলছি যে আগামীকালকে এই শেয়ারটা আপনারা দেখতে পারেন, থার্ড ডেতে ম্যাচিউরে যা পাবেন, কয়েকটা ধাপ দেখা দিছে, এই ধাপ এই ধাপ এই ধাপ, আমার পিকনিক গ্রুপের ভাইদেরকে বলছিলাম। তো সেখানে কয়েকজন মোটামুটি আল্লাহর রহমতে এই 22 টাকার ঘরে, আমি বলছিলাম 22 টাকা 20-30-50 পয়সা চলে, থার্ড ডেতে সে 25 টাকা 10 পয়সা হিট করছে। তা আমার এক আপা, অনেক সিনিয়র আপা, 60-65 বছর বয়স, আমার পিকনিকে আসবেন উনি, রাজশাহী থেকে উনি আসবেন। তো উনি অনেক বছর, দীর্ঘ বছর যাবত ব্যবসা করেন এই 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 মার্কেটে। তো বলছে যে ভাইয়া আপনি যে আইটেমগুলো দিয়েছেন প্রত্যেকটা আইটেমই তো হিট করছে 3 দিনের মাথায়, আমি প্রফিট নিয়ে নিছি। বলছি আলহামদুলিল্লাহ, এটাই তো কাজের কাজ। এখন ধরেন একটা জায়গায় বলছি যে এটা আহ, এই এই ধাপ আছে, 25-50 আছে, 27-30 আছে, 28-90 আছে, এই ধরনের ধাপগুলো দেখা দিছি। তো আপনি যখন 25-50-এর কথা বলছেন, আপনি 25 পাইছেন, মাইরা দেন না কেন? 50-এর জন্য কেন অপেক্ষা করবেন? আপনাকে কি সেই সুযোগটা দিবে? মগ ডালের আম কি সবাই খেতে পারে?
কেউ পারে না। এই এই বিষয়গুলোর জন্যই আপনাদেরকে সবসময় আমি এই শিক্ষার জায়গাটা রাখছি। কারণ ভাই আমি আল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমার তো দুইটা পয়সা, আমার যে ডাল ভাতের ব্যবস্থা তো আমাকে এই মার্কেট থেকে দিচ্ছে, তো আপনাদের কাছে স্টক বিক্রি করার তো আমার কোনো যুক্তি আসে না। এই যে মলম পার্টি হওয়ার তো যুক্তি আসে না। মানুষকে যে ধোকা দেওয়ার মতন তো আমার প্রয়োজন হয় না। কেন আপনাদের কাছ থেকে আমি এই করবো? আমি আপনাদের জন্য এই আপনারা যারা ইয়ে আছেন, বাকিবুল্লাহ ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই সাদ্দাম ভাই, এই যে আমার একটা গেমলার ভাই, বড় গেমলার ভাই, কিন্তু এই যে সাদ্দাম ভাই যে আছেন, বিশাল বড় গেমলার কিন্তু উনি। আজকে আমার সাথে প্রায় 10-12 বছর 15 বছরের সম্পর্ক। যত মানা করি যে এইসব এইসব দিক থেকে বেরিয়ে আসেন, কিন্তু না, উনি কথা হয়েছে আজকে কিনবো কালকে রাতারাতি বড়লোক হবো। কত বুঝাইছি। আপন মানুষ দেখে তো বুঝাই, কিন্তু কথা তো শুনে না। কথা না শুনলে কিছু করার আছে? সাদ্দাম ভাই বলেন আপনি। আপনাকে আমি কি বারবার এই আনোয়ার গালবো না যে এখনো বেচতে পারে নাই? কিনছিল, কিনছেন কিনা সাদ্দাম ভাই? ভাইয়া থাকেন কোরিয়াতে, কামান ওই যে এটারে কি বলে, কোরিয়ার কি ইয়ে মানে কোরিয়ান, মাসে 4-5 লাখ টাকা ইনকাম করেন, তো গায়ে লাগে না। আমার মতন এরকম বাড়ি ভাড়ার খাওয়ার খরচ উঠাইতে চান না, তখন বুঝবেন এই মার্কেট থেকে। তো তো এখন এইখানে আপনাকে একটা জিনিস ছাড়তে হবে, সেটা হচ্ছে গেমলারের লেস। আমার দেখা মতো, আমার এই মানে এই মার্কেটের এক্সপিরিয়েন্স, যত বছর এই মার্কেটে আছি, যত মানুষ গেমলারের সাথে বসে মিটিং করে শেষ করেছে, তার বাড়ি বাড়ি বিক্রি করে ফেলাইছে সে। গেমলারের সাথে বৈশা মিটিং করছে এই শেয়ারটা। গেমলার বলছে যে আমার পরিচিত কয়েক ভাই আছে, আমার মানে আমার সাথে বিজনেসে চলে আসছে, বিগ অ্যামাউন্ট নিয়ে চলে আসছে, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসছে যারা, সবাই ভালো আছে। ওনারা মানে বড় বড় কয়েকজন মিলে, 5-7 জন মিলে বিগ অ্যামাউন্ট নিয়ে বসছে। গেমলার বলছে যে আগামীকালকে আপনারা এই শেয়ারটা এই 50 টাকা 45 টাকা লেভেলে কিনবেন, আমি এটাকে 150 টাকা নেব, এই করব সেই করব। আসলে কচু, কচু ওই যে কচু বাগানের কচু। ওই যে একটা আমার ওই বরিশালের একটা ওই কমেডিয়ান ভাই আছে না, কচু কচু বনে হেগেছিল, কি যে একটা গান গায় না, খুব ভাল লাগে। আজকে একটু মজা করব আপনাদের সাথে ইনশাল্লাহ। তো ওই কচু বাগানে হেগে দিয়েছে সবাই গেমলারের কথা শুনে। আমার পাশে এখানে এক ব্যাংকার এই যে ইয়েতে ছিল, উনি এটারে কি বলে, অগ্রণী ব্যাংকের একজন এমডি লেভেলের লোক ছিলেন। আপনারা নাম শুনছেন নিশ্চয়ই, লিয়াকত সাহেবের, 96-এর সবচেয়ে বড় গেমলার ছিল লিয়াকত। এই লিয়াকত সাহেবের পিছনে হাঁটতে হাঁটতে ওনার 5 তলা একটা বাড়ির 4 তলা বিক্রি করে ফেলছে। ওনার ছেলে আমার এখনো আমার ফেসবুক ফ্রেন্ডে আছে, মাসুম সাহেব ওনার বাপের নাম, ছেলের নাম হিরু, মানে ডাক নাম হিরু আর কি। তো আমাদের হাউজে এরকম ঘটনা অনেক ইতিহাস আপনাদেরকে বলছি, কোন কোন শেয়ার কিনতে গেছে আমার কাছে ছিল, আমি আস্তে বসায় সেল করে দিয়েছি, জানি যে লিয়াকত সাহেবের কথা তারা কিনতেছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। মানে আমার ওই মানে লিফটম্যানের কথা শুনে আমার এখনো মানে চোখের পানি চলে আসে। এই লিয়াকত বা গেমলারদের বুক পিট নাই, এরা মানুষের বাচ্চা না, জানেন? ইউনাইটেড এয়ার 11 টাকা 16 সালের ঘটনা, সম্ভবত 15 সালে বা 16 সালের ঘটনা। ইউনাইটেড এয়ার 11 টাকা থেকে 36 টাকা উঠাইছে লিয়াকত সাহেব। তিনি তিনি লিফট দিয়ে উঠতেছে, লিফটম্যান বলতেছে স্যার আমার তো পুঁজি অল্প, এই কয়টা টাকা জমাইছি অনেক কষ্ট করে, ওই যে বিভিন্ন জায়গা থেকে হাওলাত বরত করে আনছি, 1,25,000 টাকা আছে, কি কিনা যায়? এই লিয়াকত সাহেব সেই লিফটম্যান রে বলছে যে তুমি ইয়া কিনো, ইউনাইটেড এয়ার কিনো, এটার আমি 100 টাকা নিব। বেচারা কিনছে তো জীবনের যা কামাই আছিল সব হারায় দিছে। এই হয়েছে গেমলারদের চরিত্র। আপনারা গেমলারের পিছনে যান, ওই যে মলম পার্টির পিছনে যান, শেয়ার কিনতে যান। আরে ভাই আপনি ওইগুলা বাদ দিয়া, এই যে আমি আমি রাসেল আপনাদের জন্য যা কিছু করতেছি, আপনারা আপনাদেরকে বোঝানোর জন্য, হারাইছেন তো হারাইতে হারাইতে সব তো পথের ফকির হয়ে গেছেন অনেকে। এক ভাইয়ের কান্না রাতে 3টার সময় আমি ইনবক্সে ফোন করে বললাম যে বলেন কি সমস্যা, কানতে কানতে শেষ, বউ বাচ্চার চেহারা দেখতে পারে না, 1.5 কোটি টাকা মার্জিন লোন টোন এমনি এমনি করে হাওলাত বরাত করে সব শেষ হয়ে ভ্যানিশ হয়ে গেছে। তো বললাম এই কাজ কেন করতে গেছেন আপনি? আরে ভাই আপনার 10 টাকা আছে, 10 টাকা দিয়ে করেন না, আপনি আবার মানে সুদের উপরে যেতেছেন। আজকের এই বাজারের পরিস্থিতির কারণে আপনারা যারা এই মার্জিন লোন ইউজ করেন তারা আপনারা দায়ী। আজকের এই বাজারের খারাপ পজিশনের জন্য যারা লোভে পড়ে মার্জিন ইউজ করছেন আপনারাও দায়ী। এই ডিএসসির দোষ দিয়ে লাভ আছে, ওই রাশেদ মাকসুদের দোষ দিয়ে লাভ আছে? আপনি কেন যান মার্জিন লোন নিতে? আপনি কেন যান? আছেন না এখানে আমার আমার এই যে এখন 117 জন তো অন দ্য স্পট লাইভ দেখতেছেন, এরা যারা ফলোয়ার আছেন তা এর বাইরেও তো অনেকে আছে।
তো আপনারা কেন লোভে পড়ে আপনার কষ্টার্জিত টাকার সাথে ব্যাংকের সুদের টাকার সাথে, সুদ তো এটা একদম মানে বিষাক্ত জিনিস। আমিও তো ধোকায় পড়ছিলাম, আমারও তো ধোকায় ফালাইছিল মার্জিনের, কানে ধরে উঠবস করে তারপরে আমি মার্জিন লোন ছাড়ছি। সেই 15 সাল 15 সালে আমি ছেড়ে দিছি। তখন থেকে আজ পর্যন্ত মানে আমার আমার শরীর হালকা হয়ে গেছে, না খেয়ে রয়েছে, তারপর আমি শেয়ার বেচি নাই। তো এই বিষয়গুলো আপনারা যতক্ষণ পর্যন্ত আমলে না নেবেন, যতক্ষণ পর্যন্ত এই ভাইয়ের কথাগুলো গুরুত্ব সহকারে না শুনবেন, না বুঝবেন, আইটেম আইটেম করলেও কোনো কাজ হবে না। হ্যাঁ, এই যে এমডি উজ্জ্বল, উজ্জ্বল মোল্লা ভাই, খান ব্রাদার্স, আপনি তো নতুন মানুষ, আপনি তো নতুন মানুষ। আমার বিগত 15-20 দিন বা 1 মাস আগে লাইভগুলো দেখে এই খান ব্রাদার্স নিয়ে আমি কি কথাগুলো বলছিলাম। যখন এইটা 165 টাকা, আমার এই যে সামির কুণ্ড দাদা, ওই যে ফরিদপুরের সামির কুণ্ড দাদার কাছে ছিল 100, খুব সম্ভবত 108, 20-22 টাকার ঘরে, তখন এটা 113 টাকায় আসছিল। আমাকে বললো যে দাদা কি করা যায়, উনি আমাকে আল্লাহর রহমতে মানে অশেষ মেহেরবানি, উনি আমাকে সব সময় এত মানে গুরু মানেন। আমি বলছি দাদা আমাকে এই মার্কেটে যা শিখাইছে, উনি বলছে যে আপনি যা বলবেন তা। কতটা কনফিডেন্স আমার উপরে উনি নিয়েছেন, কতটা ভালোবাসার বিনিময়ে এই কথাটা বলে। তো উনি যখন বলল যে ভাই দাদা কি করব, তো তখন খান ব্রাদার্স, বিছাচারি এবং এআইএল একই প্যাটার্নে ছিল। টিপু ভাই মনে আছে যে তিনটা তিনটা শেয়ারের প্যাটার্ন আমি বুঝাইছিলাম তখন। বাজারের সিচুয়েশন, কোম্পানির অবস্থানে তারা তিনজন তিন রাস্তায় চলে গেছে, তিনজন তিন রাস্তায় চলে গেছে। এই খান ব্রাদার্সটা তখন 113 টাকা ছিল এই সাপোর্ট জোন, বিচাচারি ছিল 47 টাকা। এই যে আমার পপি আপা আছে এখানে, পপি আপাকে জিজ্ঞেস করেন, পপি আপার কাছে এআইএল ছিল আর ছিল বিচাচারি। বলছি আপা এই দুইটা রাখেন, আর ইআইএল ছিল, বলছি এটা বিক্রি করে দেন, এটা এটা লসে পড়বেন। আপা আমার কথা শুনছে, উইথ প্রফিট সহ এই 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 বিচাচারি এবং এআইএল থেকে বের করে নিয়ে আসছি আমি। কোথায় কোথায় সেল দিতে হবে বলে দিয়েছি, সেল করে আল্লাহর মতো ওনাকে সেভ জোনে, এনআরবি ছিল, এনআরবি থেকে সেল দেওয়া সেভ করে নিয়ে আসছি। তো এই খান ব্রাদার্স যখন এইখানে ছিল, তখন বলছি যে এইটা যখন 30 টাকা, 130 টাকা একটা সাপ্লাই জোন ছিল, বলছি দাদা লোভ করবেন না, আমার কথা শুনবেন। বলে যে আপনার কথা শুনবো। ওনার কিন্তু ওনার কিন্তু আমাকে বলছে দাদা এটা নিউজ আছে উপরে যাবে। আমি বলছি নিউজ থাকুক আর যাই থাকুক, আপনি যদি আমাকে বিশ্বাস করেন আপনি 130 টাকায় বিক্রি করেন। উনি ঠিকই করছে, ঠিকই বিক্রি করছে। এরপরে 165 টাকা গেছে। আমি তখন থেকে বলছি এই শেয়ার কোথায় নামাবে, এটা আমি তখনই বলছি যে অন্তত একবারের জন্য 70-65 টাকা নিয়ে আসবে। সে 65 টাকা, যখন এটা 100 টাকার নিচে নামছে, তখন বলছি যে এটা 65 টাকা না, এটা যে কোথায় আনবে। এই কিছুদিন আগে, সম্ভবত গত কালকে বা এর আগের লাইভেও এই খান ব্রাদার্স নিয়ে কথা বলছি। এখন তো এক জায়গায় থামছে দেখছেন, এখানেও থামবে না, এটা আরো। এখন প্রিভিয়াস হিস্ট্রিতে যান, এই শেয়ারটা 10 টাকার শেয়ার আসছে, 10 টাকা। এখন মিনিমাম আপনাকে এই খান ব্রাদার্স এখন যেখানে আছে, এখানে হয়তো বা একটু সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এখানেও থাকবে না। এই শেয়ারটা আসবে কোথায় আপনাকে বলি আপনাদেরকে। আহ, এখানে চেষ্টা করবে, এখানে 50 টাকার ঘরে একটু চেষ্টা করবে, 50 টাকার ঘরে একটু চেষ্টা করবে, কিন্তু নেক্সট রাউন্ডে এটা আরো নিচে নামে আনবে। অন্তত 36 টাকার ঘরটাই খান ব্রাদার্স দেখতে পারবেন। নোট করে রাখেন আপনারা। এখান থেকে হয়তো একটু উপরে নিবে, হয়তো 5-7-10 টাকা, ওই যে থার্ড ডে ফোর্থ ডে হিসাব করে একটা প্লে হইতে পারে, কিন্তু এই খান ব্রাদার্সের জায়গায় আবার চলে আসবে। এই 35-36 টাকা তো আসবে আসবে, এরপরে কোথায় নেবে সেটা তখনকার চিন্তা তখন আসবে। যত ভালো ইপিএস দেখার যত কিছু হোক, আর এটা হবে না। এই শেয়ারটা 10 টাকা ফ্লোরে যখন ছিল, আমাকে অনেকে বলছিল যে ভাই এটা এমন একটা জিনিস, ওই যে বিছাচারির ঘটনা, আমি যখন ফ্লোর প্রাইসে কিনছিলাম 13 টাকা 70 পয়সা, এই ঘটনাটা সেম খান ব্রাদার্সও ঘটছে। তো অনেকে ভাবেন যে এটা অনেক উপর থেকে পড়ছে, এখানে কিনলে লাভ হবে, কচু হবে। কিন্তু কিন্তু একটা জিনিস বলি, এই মিতা কোনটার কথা বলছেন আপনি? তো এখন এই খান ব্রাদার্সের মতো আমি বিচ্ছেচারি নিয়ে এখনো সতর্ক করতেছি। আমি এই বিচ্ছেচারি নিয়ে কিন্তু সতর্ক করতেছি, এই শেয়ারটাও কিন্তু
একবার যদি 42 টাকার নিচে নামে, একবার যদি নামবে, এই দেখেন এই প্যাটার্নটা যেটা হয়েছে এটা কিন্তু নামার জায়গা, এক কততে নামাইছিল, 43 টাকা 70 পয়সা নামাইছে। ইপিএস তো দিচ্ছে ভালো ইয়েটিয়া। এই জায়গাটার নিচে, এই যে দেখেন এই জায়গাটার নিচে যদি একবার নামায়, এই জায়গাটার নিচে একবার নামায়, এই শেয়ারেরও খবর আছে। জিপির কি অবস্থা বলবো? জিপির অবস্থা বলবো, ওরা হচ্ছে বাটপার নাম্বার ওয়ান। এই যে আগে যে আপনারা টের পাইতেছেন যে ইন্টারনেটের বিল টাকা যে বাড়া ফেলাইছে, সবাই সবার আইডি থেকে জিপির বিরুদ্ধে লেখালেখি করেন। আমি আজকে নেট কিনতে গিয়ে দেখি যে আহ, আপনার 250 টাকার নেট এখন 500 টাকা, পুরা ডাবল করছে। এই জিপির বিরুদ্ধে যার যার আইডি আছে সবাই থেকে মানে ইয়ে করেন। ওরা কোনো ডিক্লারেশন ছাড়া, গভর্নমেন্টের কোনো ইয়া ছাড়া এই জিপি ইন্টারনেটের টাকা বাড়ায় ফেলাইছে। প্রত্যেকের মোবাইলে দেখেন অফার দিত আগে, ওই অফারও নাই এখন। এই দেশের যে যেমনে পারে লুটপাট করে, যে যেভাবে পারে লুটপাট করে। এই জিপির বিরুদ্ধে যার যার আইডি আছে সবাই একযোগে লেখা শুরু করেন। সবাই সবার আইডি থেকে জিপির বিরুদ্ধে। কেন ইন্টারনেটের বিল এভাবে রাতের অন্ধকারে বাড়াইছে, কার পারমিশনে বাড়াইছে, কে তাদেরকে, ওয়ালাইকুম আসসালাম নাসির উদ্দিন ভাই। তো কার পারমিশনে জিপি ইন্টারনেটের বিল বাড়াইছে, এর দায়ভার দিতে হবে। এর জিজ্ঞেস সবাই সবার আইডি থেকে লেখালেখি শুরু। আমি লিখছি অলরেডি, গ্রামীণ ফোনের বিরুদ্ধে আমি লিখছি। তারা ইন্টারনেটের বিল কোন সংসদে পাশ করছে, কোন ইয়েতে থেকে পাশ করা হয়েছে, কার যা ইচ্ছা তাই করবে, কোম্পানি খুলে বসছে, যা ইচ্ছা তাই মানুষের লুটপাট করবে, এটা কি হইতে পারে? জিপির বিরুদ্ধে সবাই আন্দোলন করেন, সবাই নিজের কলম দিয়ে লেখেন, নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন প্রতিবাদ। সবাই একযোগে আওয়াজ তোলেন জিপির বিরুদ্ধে। কেন তারা এই মানে কার পারমিশনে তারা নেটের বিল বাড়াইছে? যা ইচ্ছা তাই, কোনো নীতি না, নীতিমালা নাই, কোনো কিছু নাই। যে যেমনে পারে ক্ষমতার বলে এমনি অমনে যে যেভাবে পারে দেশটারে লুটে পুটে খাইতেছে, মানুষগুলার, দেশের মানুষের লুটে পাটে খাইতেছে। কোনো সার্ভিস কোচিও না, সারাদিন নেট গুতাইতে গুতাইতে নেটে মানে চরকির মতন ঘুরতে থাকে। বাড়ানোর বেলা 3G 4G 5G মানে 8G, খালি মুখে পটর পটর করে কথা বলে। এমন একটা মানে দুর্ভাগা দেশ, যে মানে যে যায় লঙ্কা সে হয় রাবণ। এইসব নেতা খেতা বা এইসব গুলারে ধরে রাস্তায় ফালায়া ওই শ্রীলঙ্কার মতন ল্যাংটা করে ফালানো উচিত। তো এই বিছাচারি নিয়েও আমি আরো আগ থেকে সতর্ক করছি। এখন আছে বাকি আরেকটা শেয়ার, এআইএলটারও একটা কাহিনী দেখতেছি। এআইএল একটা কাহিনী দেখতেছি। এআইএলটা কোথায় নামাইছে? 42 টাকা, 41 টাকা কত পয়সা দেখি। লোয়েস্ট নামাইছে কত? 40 টাকা, 40 টাকা 50 পয়সা। এবার দেখি এটা কতটুকু এআইএলটা নামাইতে পারে। অনেকে রিকোয়েস্ট করেছেন সম্ভবত। তো এআইএলটাও কিন্তু বর্ডার লাইনে আছে। এই বর্ডার লাইন ভাঙলে এআইএলটা অনেক নিচে চলে আসবে। কোথায় নিচে চলে আসবে সেটা বলি, অন্তত 36-37 টাকা আসবে। এই 36-37 টাকার ঘরে এআইএলটা 38 টাকার ঘরে আনতে পারে। এখানে এই যে মিজানুর ভাই, মিজানুর রহমান ভাই, ক্যান কিউ, আচ্ছা আজকে পাইছি আপনাকে। আপনি কেরু খাইছেন? এ টিপু ভাই, আমার মিজান ভাই কেরু খেয়েছে, কেরু কেরু। আজকে আপনাদের সাথে অনেক মজা করব আমি। সবার মনটা ফ্রেশ করি, টেনশন ফ্রি রাখেন, টেনশন ফ্রি রাখেন, টেনশনে পেনশন দেন। আর এই যে মিজানুর রহমানুর ভাইয়ের মতন কেরু খাইছেন কে কে? আমি এই মিজানুর রহমান ভাই কেরু খাওয়ার কত গল্প এর আগে কয়েক সপ্তাহ আগে বলছি যে বি কেয়ারফুল, ভেরি ডেঞ্জারাস জোনে আছে এটা। তো যেদিন ডিভিডেন্ড দিছে বলছি না, উপরে ডিভিডেন্ড যখনই দিবে তখনই আইক্কাওয়ালা বাস দিবে। উপরের ডিভিডেন্ড যে খাবে তার হাই রেঞ্জে যেই কোম্পানি যেইটা, সেটা হোক ব্যাটবিসি বাটা যেই যত বড় কোম্পানি হোক, একটা গেম প্লে করার পরে যদি ডিভিডেন্ড দেয়, ওইখানে যদি কেউ ডিভিডেন্ডের আশায় কিনে, তার আইক্কাওয়ালা বাস ছাড়া আর কিছু না। কত রকমের টেকনিক আপনাদেরকে শিখাইছি, এরপরও কিছু ফাজিল এসে মাঝে মধ্যে, এই যে গতকালকে একজনে বলছে বক বক করে, আর বেটা তোর বক বক শুনতে ভালো লাগলে এখান থেকে গেট আউট। আমি আমার ভাইদের জন্য, ভাই বোনদের জন্য, এই পুঁজিবাজারে যারা আছেন তাদের জন্য এই ওয়াহিদুর রহমান ভাই, কত বছর ধরে ব্যবসা করেন আপনি এই বাজারে? কত বছরে বিনিয়োগ করছেন বলেন তো একটু ভাইয়া? ভাই শেয়ার বাজার কি থাকবে? এই
1985 কত 84 সাল থেকে, মানে আমি যতটুকু হিস্ট্রি জানি 1984 সাল থেকে এই পর্যন্ত 2025 সাল, এরকম কত মানে লাথি উস্টা মারছে বাজার, মানে উত্থান পতন হয়েছে, বাজার কি গেছে? কোনো কোম্পানি অনেক চলে গেছে। এই যে এখনো কত কোম্পানি ডিলিস্টেড হবে জানেন? অন্তত 20-25টা কোম্পানি ডিলিস্টেড হবে। আমি সবসময় বলি নেটিং করবেন না, বন্ধ কোম্পানির শেয়ার কিনবেন না। যত রকমের নিউজই আসুক না কেন, বন্ধ কোম্পানির শেয়ার কিনবেন না, নেটিং করবেন না, মার্জিন লোন ইউজ করবেন না, 3 দিনের আশাও করবেন না। যদি আপনি এক্সপার্ট হন তাহলে করবেন, বা 3 দিনের আশাও করবেন না। আপনি একটা স্টক যাচাই বাছাই করে বুঝে শুনে আপনি 3 মাস 4 মাস 6 মাসের টার্গেটে কিনেন, এবং সাপোর্ট কোথায় কোথায় আছে, কোন কোন লেভেলে। আপনি, আমি বলছি আপনার বিনিয়োগটাকে 3 ভাগ করেন না, আপনি 3 ভাগ করেন। 3 ভাগ করে 1 ভাগ কিনেন একটা সাপোর্টে, আর একটু যদি নামে, সে যদি কোনো কারণে মার্কেটের চাপে নামে, উঠে গেলে তো আপনি সাপ্লাই জোনে গিয়ে বিক্রি করে দিবেন। উঠে, ওয়াহিদুর রহমান ভাই, আপনি 7 সাল থেকে মানে মার্কেটে আছেন, 10 সালের তুফান দেখেন নাই আপনি? 10 সালের তুফান দেখছেন? 12-13 সাল, 14 সাল, 15 সালের তুফান দেখছেন? 19 সালের তো, ওয়ালাইকুম আসসালাম আলমগীর ভাই, 19 সালের তুফান দেখছেন? 23 সালের তুফান দেখছেন? 25 সালে, 24 সালের তুফান দেখছেন? তাহলে এত টেনশন করেন কেন? পুঁজিবাজার কি থাকবে? পুঁজিবাজার কোথায় যাবে? বাজার বাজারের জায়গা থাকবে, বাজার বাজারের জায়গা থাকবে। আহমেদ রাজু ভাই, কোম্পানি বন্ধ না খোলা কেমনে যাচাই করবেন? এটা কি কি প্রশ্নটা করলেন রে ভাইয়া? আপনি বন্ধ না খোলা, আপনি এখানে কোন কোন কোম্পানি বন্ধ আপনারা জানেন না? যখন বন্ধ হয় এটা তো আপনার কোম্পানি যাওয়া লাগে না, এটা তো পুরো ফেসবুকে প্রচার হয়ে যায় যে এই কোম্পানি বন্ধ, এই কোম্পানি খোলা। আর যখন আপনি যদি ওই ধরনের চিন্তা ভাবনা করে ইয়ে করেন, তাহলে আপনি একটু কোম্পানির ওয়েবসাইটে নাম্বার আছে, ভাই আপনি কি চালু আছেন না বন্ধ আছেন, খবর পেয়ে যাবেন। এই যে আমার মিজানুর রহমান ভাই 2003 সাল থেকে আছেন। তো এখন বাজার বন্ধ হয়ে যাবে, যারা এই প্রশ্নটা করে তারা বোকা স্বর্গবাস করে। এখন ওসমান ভাই, এখন বাজারের যে প্রাইসটা আছে, এখন কোন শেয়ার কেনা যায়, কোন শেয়ার কেনা যায়? আপনি দেখেন, এই দেখেন একটা শেয়ারের চেহারা দেখাই। প্রতি মার্কেটে, ঝড় তুফানের মার্কেটে এসপিসিএলটা 50 টাকা থেকে তুফান গতিতে নামাইছিল না 36-এর, এখন 36 থেকে তুফান গতিতে আবার নিয়ে গেছে না 50 টাকায়। তো এই শেয়ার, এই ধরনের শেয়ার বাছাই করতে কি কষ্ট হয়? এই দেখেন, এখন উপজেলার কথা বলি, ইউপিজিএল, যারা 45 লেভেলে কিনছেন, বা এখন যে জায়গা আছে, এইখানে আপনি কিনেন না, চোখ বন্ধ করে কিনেন না ভাই। আপনি 2-4 মানে 1-2 মাস 3 মাস সময় দেন না। ফার্স্ট কোয়ার্টার আসছে, কি আসছে দেখেন। এই যে আমার আলমগীর ভাই 9-10 সালে কেয়া কিনছিল 129 টাকায়, পরে 80 টাকায় বেচছে। আর সে কেয়া এখন কোথায় আছে? কেয়া আপা কোথায় ছিল তখন? যে একটা অ্যাড দিত না, ও মৌ আর নোবেল, কেয়া সোপ, কেয়া সুপার বিউটি সোপ, কি যে চমৎকার লাগতো না আলমগীর ভাই? সেই অ্যাডটা মনে আছে? কেয়া কেয়া বিউটি সোপের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী অ্যাড ছিল এই কেয়া কসমেটিক্সের কেয়া কেয়া সাবানের অ্যাডটা, মনে আছে? লিখন বৈরাগী ভাই, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? তো এই এই বিষয়গুলা অবশ্যই আপনি, কোম্পানি খোলা বন্ধ এটা তো একদম স্পষ্ট, আপনার প্রত্যেকটা ওয়েবসাইটে তো তাদের নাম্বার আছে, যোগাযোগ করবেন, এই বিষয়গুলোতে আলোচনা করবেন। তো বাজার, এই যে এখন উপজেলা আছে, কিনতে পারেন। এসপিসিএল যে প্যাটার্ন তৈরি করছে, যে ডিভিডেন্ড বা যে ইপিএস দিচ্ছে, এইগুলোতে আপনারা এইসব রেটে যেখানেই করেন, ধরেন 40 থেকে 50-এর ভিতরে যেখানে বিনিয়োগ করেন, আপনার ক্ষতি হবে না। তার ইপিএস পি রেশিও, এবং আপনি যদি তার মানে কোম্পানির ক্যালকুলেশন করেন, 1-150 টাকা যাওয়াও এটা কোনো ব্যাপার না ভাই। এই এসপিসিএল এর মতন শেয়ার কিনেন। কমের মধ্যে যদি চান, মালিক স্পিনিংটা দেখেন, যদি আপনি টেক্সটাইল সাইট পছন্দ হয়,
মালিক স্পিনিংটা দেখেন, আপনাদেরকে বাছাই বাছাই করে দেখায় দেই কোন কোন জিনিস আছে। কেয়া লেমন সোপ, ওফ, কেয়া সোপ, কেয়া লেমন সোপের যে অ্যাডটা দিত না মৌ, সেই রকম লাগতো। না না, হালাল সাবান এটা না, আব্দুল আজিজ ভাই, হালাল সাবান এটা না, আপনারা ভুলা যান রে ভাই, এত লুজ মেমোরি কেন আপনাদের? সেটা হচ্ছে অ্যারোমেটিক কসমেটিক্স এর সাবানটা, অ্যারোমেটিক সোপ। এক নামে শুধু হালাল সোপ বলে পুরা বাংলাদেশে কাঁপায় ফেলাইছিল অ্যারোমেটিক কসমেটিক্স। হালাল সোপ হচ্ছিল, হালাল সোপ ছিল অ্যারোমেটিক। তো জাকির ভাই কেমন আছেন? তো কে- আপনারা এত আহ, দুর্বল মেমোরি কেন আপনাদের? আপনার হালাল সোপ ছিল, হালাল সাবান ছিল, অ্যারোমেটিক কসমেটিক্সের অ্যারোমেটিক সাবানটা, সেটাও আমার খুব পছন্দের একটা সাবান ছিল। ওই সময় তো ভাই সাবানের গান শুনতে ভাল লাগতো, গানটা শুনতেই ভাল লাগতো। হ্যাঁ মৃদুল দা, এই যে আপনার এই ইপিএস রেশিও অনুযায়ী শেয়ারটা, ওই যে ইয়ের কথা, টেক্সটাইলের মধ্যে মালিক কিনেন, টেক্সটাইলের মধ্যে এনবয় টেক্সটাইল আছে, এনবয়, এগুলো ভালো শেয়ার। আর এগুলো আপনারা বটমে কিনা থাকলে যদি আপনি ডিভিডেন্ড পর্যন্ত অপেক্ষা করেন, আপনাকে ভালো ইয়ে দিবে, প্রফিট দিবে, প্যাটার্ন বুঝেন। আর থার্ড ডে প্রফিটের চিন্তা করেন, এগুলা রিস্ক, রিস্ক ম্যানেজমেন্ট যেটা, ওই রকম এক্সপার্টের কাছে যান, আপনার পুঁজি নিয়ে যাবেন, আপনাকে তাও বিশ্বাস ভরসার জায়গা যাবেন। একটা গল্প বলি ভাই, মানে আমি, আমাকে, মানে আমি নিষেধ করা আমার এক ভাই, আমি নাম বলবো না এখানে, উনি আমার অ্যাকাউন্টে, আমি নিষেধ করছি ভাই আজকে যদি আমি মারা যাই, আমার এই লাইবিলিটিটা, আমার ফ্যামিলি আপনার টাকাটা পরিশোধ করতে তো একটা ইয়ে হবে। তো উনি আমার সাথে বিজনেস করেন, করতে আসছেন নতুন ইয়েতে, ওনাকে আমি অনেক সেভ করছি। তো ওই ভাইটা অন্ধবিশ্বাস করে আমার অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে 16 লাখ টাকা পাঠায়, 15,70,000 টাকা পাঠাইছে, বলে ভাই আপনার করে মাল কিনেন, এই স্টক কিনেন, সেটা পরে দেখবো। আমি বলছি যে ভাই এই কাজটা কেন করছেন, আমি তো চাই না। তো যাই হোক, এটা একটা বিশ্বাস ভরসার জায়গা। আমি আজকে দেখাও করছি ওনার সাথে, এই প্রথম দেখা, এর আগে দেখা হয় নাই। তো যাই হোক, এটা মানুষের আস্থা বিশ্বাসের জায়গা। আল্লাহ যেন ওনাকে ভালো ইয়ে করে। এই যে জাকির আসছে, আমার হাউজের লোক, আমার সাথে বিজনেস করে। তো আমি মানুষটা চেষ্টা করি ভাই, আমি আপনাদেরকে যতটুকু আমার যা যা নলেজ আছে এই মার্কেটের যা নলেজ আছে, আমি আপনাদেরকে উদার চিত্তে আমি বিলিয়ে দিতে চাই। আপনারা যেন সেফ থাকেন, আপনারা যেন ইয়া ভালো থাকেন ভাই। আমি একা ভালো মানে ভালো না, আমার সমাজ ভালো, পরিবেশ ভালো, আমার সাথে সবাই ভালো, তো আমি ভালো, সব ভালো যার, শেষ ভালো তার। আমার সবার ভালো চাই আমি, আমার একার ভালো চাই না। যার কারণে আপনাদের পাশে সবসময় কথা বলি, কাজ করি। এর মধ্যেও থাকবে নিন্দুক, তো থাকবে, নিন্দুকেরা নিন্দা করবে, পড়ে থাকবে পিছে, নিন্দুকেরা নিন্দা করবে, পড়ে থাকবে পিছে। আমরা যারা আছি তারা এগিয়ে যাব ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। এই জায়গা, কংক্রিট জায়গাগুলো থেকে শিক্ষা অর্জন করে আমরা সামনে এগিয়ে যাব। তো মুন্নু সিরামিকও একটা বিষয় হচ্ছে, মুন্নু সিরামিক ভালো কোম্পানি, ভালো মুন্নু ফেব্রিক, মুন্নু সিরামিক, বাট মুন্নু সিরামিকটা আমার আমার কিছু অপছন্দের জায়গা আছে, ওগুলো একদম স্লো আইটেম বা ইয়ে আছে। এই যে অ্যানবয় টেক্সটাইল, আপনি যখন এটা একটা বটম সাইড বা ভালো সাইড ধরে কিনে থাকবেন, আপনি ডিভিডেন্ডের মৌসুম বা ওই টাইমে দেখেন, এই অ্যানবয় টেক্সটাইলটা 40 টাকা থেকে 63 টাকা উঠাইছে। এইখানে ডিভিডেন্ড দেওয়ার সময় আমি বারবার সবাইকে একটা জিনিস শিখাইছি, কোনো স্টক যদি বটম থেকে উপরে গিয়ে ডিভিডেন্ড দেয়, তাহলে ওই ডিভিডেন্ডের দরকার নাই। কেননা যারা ক্যাপিটাল গেইন করার তারা করে ফেলে, যারা ক্যাপিটাল গেইন করার করে ফেলে। আবার এই যে দেখেন পিকনিকের ব্যাপার, আজকে থেকে এই পিকনিকের উৎসাহ কোত্থেকে আসছে বলি আপনাদেরকে। আজ থেকে 3 মাস 4 মাস আগে যখন মার্কেটটা ফুল ফর্মে ছিল, এই আমার লাইভ দেখে আমার এই কলিজার ভাইয়েরা, আমার কলেজের, আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে সিকিউরিটিজ ধানমন্ডি ব্রাঞ্চে আলমগীর ভাই। তো আমার এই ভাইয়েরা, আমার ভাই বোনেরা আমার লাইভ দেখে দেখে তখন কি চমৎকার চমৎকার ব্যবসা, যেইটা যেদিন বলছি পরের দিন হল্ট, এমন একটা সিচুয়েশন গেছে। আমি কিনি নাই, দেখায় দিছি। আমার শেয়ার আমি যখন গেছি সেটাও দেখায় দিছি। এই কেডিএস, এসপিসিএল, এই সালভো কেমিক্যাল, তারপরে আপনার এই যে ইয়ে, এটাকে কি বলে, যতগুলা শেয়ার
আমি কিনছি, ভাইদেরকে বলছি ভাই এটার প্যাটার্ন ভালো লাগে, পছন্দ হলে কিনেন। এট দ্য লাস্ট মোমেন্ট যখন মার্কেটে পড়ে যায় তখন আমরা আইডিয়াল আইপিডিসি কিনছি, মনে আছে? আইপিডিসি বলছি ভাই ভালো লাগে, 19 টাকার ঘরে ধান ধান ধান, যেদিন বলছি ওই দিন হল্ট, পরের দিন হল্টেড করে 24 টাকা পর্যন্ত, 25 টাকা পর্যন্ত নিয়ে গেছে সবাই আমার সাথে যারা ছিলেন। এই তখন আপনারা উৎসাহ দিচ্ছেন যে ভাই একটা পিকনিক করেন। এর আগে একবার মার্কেট মার্কেট বাড়ি মারছিল আর বলছে ভাই আন্দোলনে ডাক দেন, ভাই আন্দোলন করে কিছু হবে না। তখনও বুঝাইছি যে আন্দোলন করতে হলে আমাদের একটা বেস লাগবে, একটা বিষয়বস্তু, মার্কেটের বিষয়গুলো নিয়ে। আহ, অবশ্যই নিতে পারে ভাই। এই যে ধরেন এই যে মার্কেটটাকে এগুলা ম্যানিপুলেশনের পার্ট, এটা আপনি ম্যানিপুলেশনের পার্ট এই মার্কেটটা, এই যে ফোর্স সেল আইনটা তো ভালো করছে, আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য আইন ভালো করছে, আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য এই মার্জিন রুল, আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই। জি ভাই, সবকিছুর নেগেটিভ না হলে থাকলে পজিটিভ এর গুরুত্ব বুঝতে পারে না, রাইট? তো আপনারা উত্থান দেখছেন অনেকেই, নতুন যারা বিনিয়োগকারী আসছেন, পতন তো দেখেন নাই, কিন্তু আমরা যারা পুরানো আছি আমরা তো পতন দেখতে দেখতে অভ্যস্ত ম্যাক্সিমাম। ওই যে কি বলবো আর, একটা কথা মনে পড়ছে, যাই হোক, বাদ দিয়ে ওইটা এক কথা, এইটা পাবলিক প্লেসে এত এত বড় দুষ্টামি করা যাবে না। তো ওই যে এটাকে কি বলে, মুড সুইং যেটাকে বলে, মুড সুইং, আজীবন মুড সুইং এর মধ্যে থাকে মার্কেট। যেটুকু সময় আমরা পাই সেই টাইমে তো আমরা একটু কাজে লাগাইতে পারি, আজীবন মার্কেটটা একটু ইয়েতে থাকে। ফোর্থ সেলটা বৃহস্পতিবারে যে বড় ধরনের মাঝে মাঝে হয়েছে, ফোর্থ সেল কম হয় নাই। মার্কেটের ফোর্থ সেলটা গত এক সপ্তাহ যাবৎ চলতেছিল, ফাইনালি গতকালকে যেটা হয়েছে গতকালকে, এটা হচ্ছে বড় ফোর্থ সেল। হ্যাঁ, পেনিনসুলায় এই দাম থেকে বাড়বে। পেনিনসুলার আমি বলি, এখন পেনিনসুলা 14 টাকা 70 পয়সা 60 পয়সার নিচে আর 50 60 পয়সা, 14 টাকা 50 60 পয়সার নিচে পেনিনসুলা আসবে না। আপাতত পেনিনসুলা 14 টাকা 60 70 পয়সার নিচে আসবে না। এবার বলি, আপনাদেরকে মনে আছে আমি এটার একদম সুন্দর বিশ্লেষণ করে দিয়েছি, সুন্দর। আপনাদেরকে এই পেনিনসুলার এত সুন্দর বিশ্লেষণ করে দিছি। 12 টাকার ঘরে আমি যখন আস্তে আস্তে টুকটুক করে কালেকশন করছি, আপনাদের বলছি ভাই ভাল লাগে, এটা আমার কাছে ভাল লাগে, দেখতে পারেন পেনিনসুলার যেই হোটেলটা আছে, তারা বাংলাদেশের মোটামুটি টপ লেভেলের একটা 5 স্টার হোটেল, এবং তাদের দ্বিতীয় পেনিনসুলা ওপেন হতে যাচ্ছে, ডিসেম্বরে উদ্বোধনের কথা আছে। এই ধরনের পেনিনসুলা নিয়ে আমি বিস্তর আলাপ করছি কখন, মার্চের দিকে, সরি, সেপ্টেম্বরের দিকে। তখন থেকে আমি কালেকশন করছি, সেপ্টেম্বর অক্টোবর 2টা মাস আমি সুন্দরভাবে কালেকশন করছি, প্যাটার্ন দেখাইছিলাম। দেখেন আপনাদের মনে আছে কিনা, যে এই যে এইখানে 16 টাকা থেকে 16.50 থেকে 17 টাকা পর্যন্ত, 17.5 টাকা পর্যন্ত একটা সাপ্লাই জোন আছে, আসিল নাকি দেখেন তো। বলছি এইটা যদি পার করে ধরে রাখতে পারে তাহলে আরো উপরে যাবে, আরো উপরে যাবে, আরো উপরে যাবে। তো আরো উপরে যাবে বলছিলাম, সুন্দর কথা বলছি না? জি ভাই, আলমগীর ভাই, হজম আমরা করতে পারি, আমাদের এই হজমি শক্তি ভালো, কারণ আমরা তো পিটানি খাইছি, পিটানির মানে চামড়া শক্ত হয়ে গেছে, আমরা কত পিটাই বা দেখি। এই পেনিনসুলার কথা কি সুন্দরভাবে বলছি, যারা কিনছে এখনো পর্যন্ত যারা প্রফিটে আছে, এবং এই যে এখন যে জায়গা আসছে, এই দেখেন একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলছে এই জায়গা, এই যে এই জায়গাটা মানে ব্রেকআউটের জায়গা, সেটা কত প্রাইস দেখেন, এটা 17 টাকা 14 টাকা 60 পয়সা, বা আর একটু নিচেও যদি ধরি 14 টাকা 60 পয়সা, চমৎকার একটা জায়গা। আসছেনি 14 টাকা 50 60 পয়সা, 2 3 বার সুযোগ দিয়ে গেছে। গত বৃহস্পতিবারে এত বড় ঝড় তুফান গেছে, তারপরে 15 টাকার নিচে নামাইতে পারে নাই। আমি তো ভাবছিলাম যে 14 টাকা 70 পয়সা আসলে আরেকটা বাই দিব, চেষ্টা করছিলাম যে আসে কিনা, আসে নাই। যাই হোক, আমি অন্যদিকে চলে গেছি, আবার প্যাটার্ন বুঝে আমি চলে গেছি। আলহামদুলিল্লাহ, আমার হিসাব হচ্ছে যে আমার ভাইয়েরা যদি এই প্যাটার্নগুলো বুঝে যদি কিছু 2 পয়সা, মার্কেট টাকা দিবে, আমি তো দিব না, আমি তো দিব না, মার্কেট দেবে। আবার যে শেয়ারগুলো ধরেন সাপোর্ট ভেঙে চলে আসছে, এই যে আইবিপির কথা আমি অনেকবার বললাম, আমি কিনি নাই, আমার আহ, আমার কাছে ফান্ড ছিল না। তো আইবিপিটা দেখেন একবার প্রফিট দিয়েছে, এরপরে যখন নিচে নামা শুরু করছে বলছি যে ভাই এইটার নিচে গ্যাপ আছে, দুইটা গ্যাপ, একটা গ্যাপ সে একবার টাচ করে উপরের দিকে চলে গেছিল, মনে আছে কিনা দেখেন, মিলে দেখেন হিসাব। এইটা একবার এই গ্যাপটা ফিল আপ করে উপরে উঠছে, দেখেন কোন গ্যাপটা, এটা হচ্ছিল
11 টাকার গ্যাপ, এই যে দেখেন 11 টাকা 10 টাকা 60 পয়সা এসে আবার 12 টাকা 30 পয়সা গেছে। এ আইবিপির কথা বলছি, ঠিক আছে। এরপরে কি করছে, সে বাজারের চাপ সহ্য করতে পারে নাই, প্লাস আরেকটা গ্যাপ নিচে যেটা ছিল 10 টাকা, বরাবর 10 টাকার ঘরটা, এটা গত মঙ্গলবার বা বুধবারে আলোচনা করছি। তো বৃহস্পতিবারের মাইরের চোটে সেই 10 টাকার গ্যাপটা ফিল আপ করে এখন 10 টাকা 20 পয়সা ক্লোজ আছে। প্রত্যেকটা প্যাটার্নের একটা সিস্টেম আছে। এই যে একটা জিনিস কেন খান ব্রাদার্স কেন নিচে আসবে সেইটাও বিস্তর আলোচনা করছে, তার নিচে যে জায়গায় গ্যাপ আছে সে জায়গায় আসবে। এই যে কে এটা হচ্ছে বিপি বিপি কোনটা জানি, বারাকা পতেঙ্গা, বিপিপিএল। এই বারাকা পতেঙ্গাটাও সেম প্যাটার্ন। এটা এই দেখেন, এটা যখন এর আগে প্লে রোল করে উঠছে কত কত টাকা নামাইছিল মনে আছে ফেব্রুয়ারির দিকে, এই শেয়ারটা নামাইছে কত কত টাকায়, 10 টাকার ঘরে নামাইছিল তাই না। এই দেখেন এই সবগুলা গ্যাপ, এই সবগুলা গ্যাপ, তো সবগুলা গ্যাপের মধ্যে কোন গ্যাপটা পূরণ করছে? লাভ ছাড়া সেল করবো না, রাইট। বজলুর রহমান ভাই ঠিক বলছেন, কেন আমি ভালো শেয়ার ছেড়ে দেব? ইটিএল এর কথা বলছি না, ওহো, ইটিএল এর কথা বলছি না, যে ইটিএলটা মার্কেট বাড়ির চোটে ফালাইছে সেটা ভিন্ন বিষয়। ইটিএল আসার আগে বলছি কোম্পানির বিষয়টা আপনাদেরকে বলছি যে ভালো কোম্পানি, টেনশন মুক্ত থাকেন, সমস্যা নাই। এবার দেখেন এই যে এই খুলনা খুলনা প্রিন্টিং যেটা, সরি, বারাকা পাওয়ার, বারাকা পতেঙ্গা যেটা, 11 টাকা 50 পয়সা পর্যন্ত নামাইছে, গ্যাপ ফিল আপ করছে, এক আহ, দুই তিনটা গ্যাপ ফিল আপ করছে, এখনো আরো নিচে গ্যাপ আছে। তবে সে পাওয়ার সেক্টরের বেশ ভালো মুভমেন্ট দেখছি গত লাস্ট মোমেন্টে, এই যে বাজার পড়তির মধ্যে প্রত্যেকটা পাওয়ার সেক্টরের একটা মুভমেন্ট আসছে। এই কারণে আমার কাছে পাওয়ার সেক্টরটা কেন যেন মনে হচ্ছে নেক্সট, ওই যে একজন ভাই বলছেন না যে নেক্সট কোন সেক্টরটা প্লে হবে, একটা সেক্টর আছে পাওয়ার সেক্টর, আরেকটা সেক্টর হচ্ছে ইন্স্যুরেন্স গোছাচ্ছে। তবে ভাই লাইফ সেক্টর নিয়ে একটু ঝামেলা আছে, লাইফ সেক্টর নিয়ে বেশ ঝামেলা আছে। শাইলা মুক্তা আপা, লাইফ সেক্টরটা নিয়ে ঝামেলা আছে, যেহেতু মার্জিনের একটা গন্ডগোল আছে, অল্প কিছু মার্জিন তারা পাচ্ছে, মার্জিন রেশিওটা খুব কম। তো লাইফ সেক্টরটা নিয়ে একটু ঝামেলা হয়েছে, মাইরও দিছে, একদম চ্যাপ্টা বানায় ফেলাইছে লাইফ সেক্টরটারে, যেটার যেখানের ইয়ে ছিল। জিয়াউদ্দিন ভাই, ফোর সেল অলমোস্ট 80% ধরেন কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট 80%। বৃহস্পতিবারে বড় ধরনের ফোর সেল দিছে এই মার্জিন লোনের কোডগুলা, এটা বৃহস্পতিবারে সবচেয়ে মারাত্মক সেলটা হয়েছে। তো আর যদি কিছু থাকে তাহলে হয়তো রোববারে ফার্স্ট আওয়ারে কিছু সেল যাবে, এরপরে ইনশাল্লাহ বাজার একটা স্থিতিশীল অবস্থায় আসবে, হয়তো রোববারের নেক্সট নেক্সট ইয়েতে। আরে এসব ঢোল পিটা, ঢোল না, ও ও নিজের ওই যে পিছনের তবলা আছে না, ওর নিজের পিছনের তবলা পিটাক, সমস্যা নাই। এসব ঢোল পিটায় কোনো কাজ হবে না। বাজার যেদিকে মন্দ সেদিকে যাক, আমরা আমাদের কংক্রিট জায়গায় থাকবো আমরা। ঠিক আছে আলমগীর ভাই, ঢোল পিটা আরো বহু কিছু নাটক চলতেছে, আমি দেখছি বহু কিছু নাটক চলতেছে, নাটকের শেষটাই এই বাজারে। তো আমরা আমাদের জায়গায় আস্তে আস্তে এখন মারবা, তুমি মারো, আমরা আস্তে আস্তে যদি 2-4 টাকা থাকে গোছাবো আমরা, সমস্যা নাই। তো এই যে বিষয়গুলা, এই গ্যাপগুলা, এই গ্যাপ ফিল আপের বিষয়গুলো আপনাদেরকে বারবার বলে আসছি যে একটা শেয়ার ধরেন এই বারাকা পতেঙ্গা এখানে গ্যাপ ফিল আপ করলো না, সে অনেক উপরে গেল, টুডে টমোরো সে এই গ্যাপ ফিল আপের জন্য যে কোনো সময় আর 3 বছর 5 বছর পরে হলেও আসবে। আপনারা প্রিভিয়াস হিস্ট্রি প্রত্যেক, এই যে বাটা বলেন বা এই ধরনের ব্যাট বিসি বলেন, এগুলারও তো অনেক হিস্ট্রি কাহিনী বলছি আপনাদেরকে, কেন আসবে, কি কারণে আসবে, কোন যুক্তিতে আসবে, এগুলা বুঝেছে। এই খান ব্রাদার্সের কথাটা আরেকবারও দেখাই, কেন তার সে নিচে আসবে এবং নিচে আসতে কেন বাধ্য। এই যে পিছনের প্রিভিয়াস হিস্ট্রিতে খান ব্রাদার্সের বহু গ্যাপ রেখে উঠছে সে, অলরেডি এইসব জায়গার গ্যাপ তো আছেই, আরো নিচেও গ্যাপ আছে। যেমন দেখেন এই খান ব্রাদার্সটা 39 টাকা আসবে, এই 39 টাকায় আসবে। মজিবুল হক ভাই, পাওয়ার গ্রিডটা যেদিন ফুল ফ্রি হিট করলো, পরের দিন বলছে যে উপরে চান্স দিতেও পারে নাও দিতে পারে, দেয় নাই, ধাম করে মেরে দিচ্ছে তাই না। এই দেখছেন খান ব্রাদার্সটা কোথায় নামবে, এই দেখেন আপনাদের একটা প্রপার জায়গা দেখাই, আমি কত বলছিলাম
যে 37-38 টাকা, এই 37-38 টাকা খান ব্রাদার্স আসবে, মাত্র তো 56 টাকা আসছে, ওই 37-38-এর জন্য খুবই অচিরেই চলে আসবে খান ব্রাদার্স। আচ্ছা, পাওয়ার গ্রিডটার কথা ওই দিন কি সুন্দর, যখন যেদিন ডিভিডেন্ড ঘোষণা করার পরে এক টানা 13% বৃদ্ধি হয়েছিল, মনে আছে? এই যে এটা রাখতে পারছে, পারে নাই। এই যে এই যে ভলিউমটা দেখছেন কোথায় উঠাইছিল? 32 টাকা, কত থেকে উঠাইছিল? 28 টাকা থেকে 13% বাড়াইছিল কেন? উপর উ- যে এখন কেউ সেল দিবেন না, এখন এই মুহূর্তে সেল দেওয়ার জায়গা না এখন। হ্যাঁ, ওই যে খান ব্রাদার্সের মতন শেয়ার আবার ধরে রাখেন না। খান ব্রাদার্সের মতন শেয়ার বা এই জাতীয় যেগুলার ইয়া আছে, এই যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো যে এত মাইট দিচ্ছে, এটা তো যৌক্তিকতা বিষয় আছে ভাই। আপনারা হিস্ট্রি জানেন, হিস্ট্রি পড়েন না, হিস্ট্রি জানেন না, হিস্ট্রি দেখেন না, এই কারণে আপনারা কোথায় কেন কোন সেটা। আমি আরো 2 বছর আগে ব্যাট বিসি নিয়ে আমার এলাকার অনেক ভাই ব্রাদার সাথে আলোচনা করছি যে ফ্লোর প্রাইসটা উঠতে দাও, এই ব্যাট বিসিটা 260 টাকা আসবে। সে 260 টাকা 247ও নামছে, 247ও নামছে, তারপরেও বলছি যে এটা আরো নামবে। ভাবছিলাম যে 260 টাকা 47 টাকা যখন ইউটার্ন আসছে, 285-র মধ্যে একটা সাপোর্ট ক্রিয়েট করছে। বাট আরো কিছু তথ্য আমি এই ব্যাটবিসি কোম্পানির কিছু কর্মকর্তার থেকে আমি তথ্য আমার এই লাইভের মাধ্যমেও পাইছি। পার্সোনালি অনেকে চাকরি করে, আমাকে পার্সোনালি অনেকে বলছে, এক আপার মেয়ে চাকরি করে, উনি বললেন যে আমার লাইভে থাকেন উনি, তো উনি বললেন যে এটার অবস্থান বেশি ভালো না, এটা আরো নিচে আসবে। তো আমি প্যাটার্ন ট্যাটার্ন মিলে দেখলাম যে এটা 200-র নিচেও নামবে ব্যাটবিসিটা, আজ হোক কাল হোক পরে হোক। আহ, ইব্রাহিম ভাই, আইবিপির গ্যাপটা ফিল আপ হয়ে গেছে, এই জায়গায় আপনি ঢুকতে পারেন 10 টাকা 20 পয়সা 30 পয়সা, এই জায়গা আর সুন্দর, আর কোনো এমন একটা ভয়ের কিছু নাই, বাজার ঘুরলে এই আইবিপিটা এখান থেকে উঠে যাবে, গ্যাপটা ফিল আপ করে ফেলছে। তো এই পাওয়ার গ্রিডটাও সেম জিনিস। এই যে এইটার উপর একটা ট্রেড করে এখন এইখানে যেখানে আছে, প্রিভিয়াস সাইডটা দেখেন, তার লাইফের লোয়েস্ট প্রাইস মনে হয়, সম্ভবত, খুব সম্ভবত দেখি কোনো হিস্ট্রি তাকে পাওয়া যায় কিনা। একটা জিনিস মনে রাখবেন, পাওয়ার গ্রিড কিন্তু এখানে এখানে যদি আপনারা কিনে রাখেন, হ্যাঁ, পাওয়ার গ্রিড কি জেডে গেছে ওমর ফারুক ভাই? যদি পাওয়ার গ্রিড জেডে থাকে তাহলে একটু আচ্ছা, কেন জেডে গেল? ওর তো ডিভিডেন্ড দিচ্ছে না। আমি একটু দেখি, একটু খেয়াল, একটু দেখে নিই, ভিতরটা দেখে নেই ভাই। এগুলা তো ধরেন গভর্নমেন্টের, বাট চোরের দল তো এগুলা, এমডি ডিএমডি যা আছে এগুলা সব কি বলবো রে ভাই, এগুলা শিক্ষিত হয়ে দেশটারে গজব করছে। ব্লক মার্কেট এটা ডিক্লারেশন বোর্ড মিটিং এটা দিছে। পাওয়ার গ্রিড কি দিছে রে ভাই? কোম্পানি এত পয়সা পার ডাইরেক্টর হ্যাজ বিন নো ডিভিডেন্ড দিছে। আচ্ছা, এটা নো ডিভিডেন্ড দিয়ে কিভাবে এটারে উপরে উঠাইলো? কত বড় ফাজিল ওরা দেখেন, দিছে নো ডিভিডেন্ড কিন্তু একদিনে 13% বাড়াইছে পাওয়ার গ্রিড। এই হয়েছে আমাদের শেয়ার বাজার, এই হচ্ছে আমাদের শেয়ার বাজার। আনোয়ার গ্যালভানাইজিং নো ডিভিডেন্ড দিয়ে সে উঠায়, জেনে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে 2 বছর নো ডিভিডেন্ড দেওয়াতে পাওয়ার গ্রিড কি বাংলাদেশে কি বাংলাদেশের এই বিদ্যুতের এই ইয়ে যায় কই, পয়সা যায় কই পাওয়ার গ্রিডের? সব চোর বাটপার, কোম্পানির এমডি ডিএমডি যা আছে সব গাড়ি বাড়ি বানায় ফেলাইছে। আর ওই দিক দিয়ে মানে মানুষে মিটার রিডিং, মিটারের বিল পর্যন্ত, মিটার ভাড়া পর্যন্ত নেয়। এই ডেস্কো, ডেস্কো কি মানে বাংলাদেশের ডেস্কো, সরকারি প্রতিষ্ঠান ডেস্কো কেন এই অবস্থা? সব চোর, সব চোরের দল। পোলাপানের সামনে কেমনে মুখ দেখায়, ঘুষের টাকা খাওয়ায়, স্ত্রী, স্ত্রী আবার অনেক স্ত্রী আছে ভাই। এই আমার দেশি মানুষ, এর থেকে একটু কম ঘুষ খাও। কয় কম ঘুষ খাইলে আমার ওই বাকি যে চোরগুলো আছে, আমার সঙ্গী সাথে চোর, ওই চোরগুলার আমি কি দিব? বুঝেন? রাজুকের চেয়ারম্যান হাজি সাহেব কয় ঘুষের টাকা আমি এবছর হজে যাব, তো আমারে হাতে দিয়ে না, এই ডয়ারটা খুলে দিছে, ধরেন এই ডয়ারের ভিতরে দেন, আমি হজে যাইতেছি, এই টাকা আমি হাত দিয়ে ধরতে পারবো না। সারা চোর বাটপার,
সরকারি চাকরি করে মানুষের টাকা ঘুষ খায়, ঘুষটা আবার কয় কি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কপালে দাগ ফালাইছি, আমারে হাতে দিও না, আমার ডয়ারে দাও। বেঈমানের জাত। এই হচ্ছে ক্যারেক্টার। লেবাসধারী মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে, যায় আরেকজনের পকেট মারে। ইমান ঠিক করো আগে, তারপরে তুমি নামাজে গিয়ে কপালে সেজদা ঠেকাও। ইমানের 5টা, ইসলামের 5টা স্তম্ভের প্রথম স্তম্ভ হচ্ছে ইমান। আপনার ইসলামের 5টা স্তম্ভের সর্বপ্রথম হচ্ছে ইমান। আপনি ইমান নাই, নামাজ পড়েও কোনো কাজ নাই, হজ করেও 1000 বার হজ করেন কোনো কাজ নাই, 1000 বার হজ করেন তাও কাজ নাই। আহমেদ ভাই 29 থেকে 25 কোনটার কথা বলছেন আপনি? সিপাল, এই সিপালটা কত আসছে? 31 টাকা আসছে না? আরো নামতে দেন না রে ভাই, আরেকটু নামবে। এটা মাত্র এখন তো লাল বাতি জ্বলে নাই, আরেকটু লাল বাতি জ্বলবে হিস্টোগ্রামে, এই লাল বাতি জ্বললে এটা আরো নিচে আসবে। এবার সিপালের প্রিভিয়াস হিস্ট্রি, যে কোথায় থেকে এই এই ইবলিশ রুবায়েতরা গেম করছিল মনে আছে? এই যে আসেন, সিপালের অবস্থান আসবে 20 টাকা, সিপালের অবস্থান আসবে 20 টাকার ঘরে। মৃত্যুর পূর্বে তো হবে হবে, মৃত্যুর পরেও হবে। সালমান এফ রহমান ডাকাত, চোর, অনেক বড় কিছু, কিন্তু একটা জিনিস সালমান এফ রহমানের গুণের কথা বলেন, আমি বলে দিব আপনাদেরকে। সালমান এফ রহমানের গুণের কথা, একটা গুণের কথা বলবো। আমরা দরবেশ বলি না, ডাকাত বলি না, চোর বলি না, কিন্তু এই সালমান এফ রহমান বাংলাদেশে কয়েক লাখ মানুষের কর্মস্থান করছে। ব্যাক্সিমকো লিমিটেড, ব্যাক্সিমকো সিনথেটিক, ব্যাক্সিমকো ফার্মা, ব্যাক্সিমকো ব্যাক্সটেক্স, তারপর শাহিনপুকুর সিরামিক, শাহিনপুকুর সিরামিক কে রে ভাই? ও সেন্টু ভাই প্লিজ, পরে কথা বলবো। ব্যাক্সিমকো লিমিটেড। এবার শুনেন ভাই, সালমান এফ রহমান হাজারো দোষ আছে, কথা শুনেন ভাই। আজকে শুক্রবারের দিন একটু সুন্দর মজার মজার কথা বলি। সালমান এফ রহমান চোর, ডাকাত, লুটেরা, ব্যাংক ডাকাত, সবকিছু ঠিক আছে, সব মানলাম, কিন্তু সালমান এফ রহমানের উসিলায়, এই ডাকাত চোরের উসিলায় বাংলাদেশে অন্তত কয়েক লাখ পরিবার চাকরি করে খাইতেছে। ব্যাক্সিমকো ফার্মা, ব্যাক্সিমকো লিমিটেড কিন্তু অন্যান্য গুলার মতন ডাকাইত না, অন্যান্য গুলার মতন না। এই দেশ থেকে ক্ষমতায় বসছে বা বিভিন্ন সুযোগ পাইছে, আমলা মন্ত্রী, আমলা কামলা, মন্ত্রী, মিনিস্টার, টাকা, দেশের টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করছে এই দেশ থেকে, কিন্তু এই দেশের সম্পদ কিছু করে নাই। মাইন্ড করে না, আমি কোনো রাজনৈতিক দল করি না। আমি আমি যদি আমি যদি আহ, আমি আমার বাপেও যদি ক্ষমতায় বসে আর আমার বাপেও যদি অন্যায় করে, আমি বাপের বিরুদ্ধে কথা বলার মতন মানুষ, বুঝছেন? তো এই দেশে আপনারা যেটা দেখছেন বিগত এই পাল্টাপাল্টি 90 91 থেকে পাল্টাপাল্টি সরকার দেখে আসছেন, যারাই আসছে তারাই ওই যে যে যায় লঙ্কা সে যায় চোর। কিন্তু ক্ষমতায় আসুক বা না, মানে ক্ষমতায় না আসেও একটা দল এই দেশে হাসপাতাল থেকে শুরু করে অর্থনৈতিক মানে অবকাঠামো, যাদের অবকাঠামোতে লক্ষ কোটি মানুষ কর্মজীবী অবস্থানে আছেন, তাদের প্রতিষ্ঠানকেও প্রিভিয়াস গভর্নমেন্টে লুটপাট, ধ্বংস, ইসলামী ব্যাংক সহ, এই ইবনে সিনা সহ সবকিছু দখল করছে, তারপরও তারা এই দেশ থেকে পাচার করে নাই। এই দেশের সম্পদ দিয়ে এই দেশে তারা মানুষের রুজি রুটির ব্যবস্থা করছে। তো ব্যাক্সিমকো ফার্মার এই যে দরবেশে জেলে ঢুকাইছে, আর যেগুলা হাজার লক্ষ কোটি, ওই যে আপনার যেগুলো হাজার লক্ষ কোটি টাকা পাচার করছে, সেগুলারে দেশ থেকে পার করে দিছে 626 জন লোক। ওইগুলা কোথায়, কিভাবে গেল? টাকা খায়া, টাকার বিনিময়ে 100 200 কোটি টাকা খায়া ওদেরকে দেশ থেকে পার করে দিছে। সাদাকে সাদা, কালোকে কালো বলার মতন মানুষ আমি।
উচিত কথা যেটা, যেটা সে সালমান এফ রহমান ডাকাত হইতে পারে, চোর হইতে পারে, লুটেরা হইতে পারে, ব্যাংক ডাকাত হইতে পারে, কিন্তু সে এই দেশের মাটিতে লক্ষ কোটি মানুষের রিজিকের ব্যবস্থা করছে, বা এই কর্মসংস্থানের ব্যবস্থা করছে। লুট করেও নিজের প্রতিষ্ঠান তৈরি করছে, মানুষ কর্ম করে খাইতে পারে, কিন্তু বিদেশ পাচার করে নাই। করলেও দেশের মানুষের জন্য কইরাই করছে। কিন্তু ওই ব্যাটারে ঢুকাইছে, আর যেগুলা লুটপাট করছে ওইগুলারে কি সুন্দর পার করে দিছে। বড় বড় পুলিশের অফিসার, বড় বড় সচিব, বড় বড় প্রতিষ্ঠান, ইয়ের আপনার লোকজন এই দেশ থেকে মানে 626 জনকে 5ই আগস্টের পরে দেশ থেকে বাইর করে দিচ্ছে। কে করছে, কারা করছে, এটা সবাই জানে। আমরা জাতিগতভাবে মানুষ, আমরা যারা আছি, আমরা মানুষ যারা আছি, যদি মনুষ্যত্ব থাকে আমাদের, আমরা যাচাই বাছাই করে বুঝে শুনে আমাদের ন্যায্য, যারা ন্যায্যতা আছে, যারা দেশের জন্য কাজ করবে তাদের পক্ষে, তাদের জন্য আমরা ভোট দিব। চোর ডাকাতকে ভোট দিব না। 5ই আগস্টের পরে এই যে আমাদের আসিফ নজরুল সাহেব, হাই আল্লাহ, আমি যদি ক্ষমতায় পেতাম দেশটার জন্য অনেক জান প্রাণ দিয়ে ফেলতাম। উনি ক্ষমতায় পেয়ে দেশের চোর ডাকাত, খুনের আসামি যা আছে সবগুলো মুক্তি দিয়ে দিচ্ছে। এই হয়েছে চরিত্র। ঠিক আছে, আজকে শুক্রবারের দিন একটু ইমোশনালও হয়ে গেছি। এবার আসি কথার মধ্যে। এই যে সিপাল নিয়ে গেম করছে, সিপাল কোথায় আসবে? 20 টাকার দেখছেন, কোথায় কোথায় দেখাইছি গ্যাপ আছে, কোথায় কোথায় আসবে, সুন্দরভাবে বুঝাই দিচ্ছে। জিয়া ভাই, বিএসসির যে ইপিএস দেখছেন, আপনাকে বিএসসি যাদের আছে, আমি আপনাদেরকে বলি বিএসসিটা কি হচ্ছে, কি হতে পারে, কোথায় আসতে পারে। যে ক্যান্ডেল তৈরি করছে দেখছেন, জায়গা মতন যতটুকু মারার মারছে। এই দেখেন, ম্যাক্সিমাম ভালো শেয়ারগুলোর ফলো করবেন। বৃহস্পতিবারে এট দ্য লাস্ট মোমেন্টে প্রত্যেকটা শেয়ারের বায়ার দাঁড়ায় গেছে। সে বায়ার চিহ্ন কি? সে বায়ারের চিহ্ন হচ্ছে এই যে বায়ার নিচে যে বড় বড় শ্যাডো, বড় বড় শ্যাডো। এই যে এসপিসিএল এর দেখেন শ্যাডো, দেখেন এসপিসিএল, এই এসপিসিএল এর শ্যাডো দেখেন। হ্যাঁ, এই যে আসছে আফতাবটের কথা আসছে, এই যে এসপিসিএল এর শ্যাডো দেখেন, দেখছেন কত নিচে মারছে। 45-60-এ মারছে, সেখান থেকে উঠায় নিয়ে 48-50-এ ক্লোজ দিচ্ছে। আচ্ছা, আফতাবটো নিয়ে অনেক পেরেশানিতে আছেন অনেকে। আফতাবটো, আপনারা বলি, আফতাবটো জহিরুল ইসলামের সাহেবের, এই লোকটাও এই দেশের মানুষের কত রুজি রুটির ব্যবস্থা করছে না? আফতাবটো গতকালকে কিন্তু, বৃহস্পতিবারে কিন্তু, ভাই এই যে বৈষম্যর বিষয়ের যেটা বলছেন, একটা মানে গোপন তথ্যের আপনাদেরকে ফাঁস করবো একটু পরে। বলি, এই সরকার এই 5টা ব্যাংকে এই সরকারের টাকা দিচ্ছে। আমরা শুধু সরকারের দোষগুলা দেখতেছি, এই সরকারের দোষগুলা দেখতেছি। এই সরকারের যে কি কারণে এই 5টা ব্যাংকে একীভূত করছে সেটার বিশ্লেষণ একটু পরে দিচ্ছি। তাহলে বাকি বাকি 3টা ব্যাংকে কেন তারা আবারও এই একীভূত করার চিন্তা ভাবনা করতেছে সেটা আপনারা বুঝে যাবেন। ভাই তথ্য রাখেন, তথ্য রাখেন ভাই, তথ্য রাখেন। এই দেখেন, আপ্তাবটর কথা বলি। আপ্তাবট গতকালকে এত সেল প্রেশার আসছে, এরপরও দেখছি যে সেল যখন সেল বায়ারলেস, তখন দেখলাম যে 50-60 হাজার শেয়ার সেলার উইদিন শর্ট টাইমের ভিতরে সবগুলো নিয়ে গেল। আবার সেলার আসলো, আবার নিয়ে গেল, আবার সেলার আসলো, আবার নিয়ে গেল। আপ্তাবট, আমি তো ভাই আপনাদের জন্য পাহারা দেই এই পুরো মার্কেটকে। আমার যতটুকু ক্যাপাবিলিটি আছে আমি মার্কেটকে পাহারা দেই। কোন স্টকটা কি করে, মানে আমার মানে নজরের মধ্যে যে শেয়ারগুলো থাকে, এটা একটা আপ্তাবট একটা। এখন দেখেন, এই যে দেখছেন এখানের একটা ব্রেকআউটের জায়গাটা ছিল, ওই পর্যন্ত মারছে। আর যদি আরেকটু নামায়, আর যদি আরেকটু নামায়, আপনাদেরকে বলি কোন জায়গাতে আপনাদেরকে এটার রাখতে পারেন, বা কোন পর্যন্ত আসতে পারে সেই জায়গাটা বলি। সেটা হচ্ছে আপ্তাবটর একান্ত যদি আরেকটু মারে, একদম যদি বেশি মারে, তাহলে 29 টাকা 60 পয়সা পর্যন্ত আনতে পারে। 29 টাকা 60 পর্যন্ত আনতে পারে, যেটা গতকালকে বামে 30 টাকা না কত ছিল আপ্তাবটটা। ঠিক আছে, তো আপ্তাবটটা নিয়ে
টেনশনের কোনো কারণ নাই, আল্লাহর রহমতে যেই জায়গা আসছে আরেকটু হয়তো মারতে পারে, অল্প একটু, অল্প একটু নিচে আসতে পারে। তো সে পর্যন্ত হয়তো ইয়ে করতে পারে। আহ, শুভ ভাই, ট্রাস্ট ব্যাংক, আপনারা, এটা তো আপনাদের ব্যাংক, তো এই কারণে আপনাদের এটার উপরে খুবই আস্থা বিশ্বাস। এবং আপনাদের যতজন আমার এই হাউসে অনেকে আসেন, আহ, এই আমি দেখছি যে যারা আর্মি পার্সন আছেন, আর্মি পার্সনদের যে জায়গাটা এটা হচ্ছে ইয়েতে এই ট্রাস্ট ব্যাংক, ওনারা ট্রাস্ট ব্যাংকের মধ্যেই বেশি এটা, যেহেতু ওনাদের প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক অ্যাসেট, অবশ্যই যার যার প্রাতিষ্ঠানিক অ্যাসেট তারা ওইটাকেই সবসময় পছন্দ করে। বাট মার্কেটের একটা আলাদা চিত্র আছে, প্রাতিষ্ঠানিক বিষয়টা হচ্ছে অন্য জিনিস। অগ্নি সিস্টেমটা পাওয়ার সেক্টরের দিকে থাকেন ভাই, পাওয়ার সেক্টরের একটা ভালো মুভমেন্ট দেখতেছি। যদি আমার মানে আমাকে যদি ইয়ে দেখেন, আমি যত কিছু দেখছি, হ্যাঁ, ইয়েটা আফতাবটা, পাওয়ার সেক্টরটা আমার কাছে বেশ পজিটিভ লাগতেছে, বুঝছেন? আইটি সেক্টরের চেয়ে পাওয়ার সেক্টরটা বেশি পজিটিভ লাগতেছে। শুভ ভাই, আপনার তো এই ট্রাস্ট ব্যাংকটা এই জায়গায় তো একটা সাপোর্ট ক্রিয়েট করছে, এবং প্রত্যেকটা এই ক্যান্ডেলের শ্যাডো গুলা নিচে উপরে দুই জায়গায় আছে। এখনো পর্যন্ত সে রেড জোনে আছে, এই মুহূর্তে কিনেন না ভাই আপনি। আপনি ব্যাংকিং সেক্টর থেকে আরেকটু ওয়েট করেন, বিশেষ করে পলিসিগতভাবে আপনাদেরকে শিখাইছি একটা জিনিস, যে বিষয়টা টেকনিক্যাল বিষয়গুলো যেটা শিখাইছি, সেটা হচ্ছে এই যে হিস্টোগ্রামের বারটা খেয়াল করবেন আপনারা। হিস্টোগ্রামের বারটা খেয়াল করবেন, এটা যতক্ষণ পর্যন্ত রেড থেকে হালকা না হয়, রেড থেকে হালকা না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করেন। মানে গাঢ় গাঢ় লাল থেকে যখন হালকার দিকে যাবে, হালকা থেকে যখন সবুজের দিকে যাবে, তখন কিন্তু ইউটার্ন আসে। তো যতক্ষণ পর্যন্ত এই গাঢ় লালটা যতক্ষণ হালকা না হয়, ততক্ষণ পর্যন্ত এটা আপনি এখানে ইনভেস্ট করবেন না। এটা যখন একটু হালকা, এই যে এই দেখেন, এই এই প্রিভিয়াস হিস্ট্রি দেখেন, এই ট্রাস্ট ব্যাংকটা দিয়ে দেখাচ্ছি, যখন নিচে আসছে, নিচে আস্তে আস্তে হালকা হয়েছে কিছুদিন, আবার ছোট হয় নাই, এই হালকা হয়ে ছোট যখন হয়েছে, তখন একটা এন্ট্রি সিস্টেম দেখা গেছে। তো এই জায়গাটা যদি আমি ফলো করি, এই জায়গায় যখন আসছে তখন 18.50 আসছিল, পরে উঠতে উঠতে 19 টাকা 30 পয়সা, তার মানে 70-80 পয়সারও একটা গ্যাপ দিয়ে গেছে ট্রাস্ট ব্যাংক। এগুলো সিটি জেনারেল ইন্স্যুরেন্স এক্সপ্লেন করছি আমি, এটা আরেকটু উপরে যাওয়ার সময় সম্ভাবনা আছে, 94-95 টাকা পর্যন্ত এই ঝড় তুফানে সিটি জেনারেল দাঁড়ায় আছে, আছে না? এটা আমি কিন্তু এটা নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে? আরো সম্ভবত আচ্ছা, এবার দেখেন, আমি এইবারের জায়গাটা দেখেন, দেখেন এটার হিস্টোগ্রামের বার রেড ছিল কিন্তু উপরে ছিল। এইবার একটু আপনাদেরকে সিটি জেনারেল থেকে একটু সতর্ক করি, একটু সতর্ক করি। এই যে বৃহস্পতিবারের ট্রেডটা আমার কাছে সতর্কতা সিগন্যাল দিছে, সতর্কর সিগন্যালটা বৃহস্পতিবারে সিটি জেনারেল দিয়ে ফেলেছে, বি কেয়ারফুল। তবে এই শেয়ারটা আমার আরেকটু উপরের দিকে মানে জায়গা দেখছি, আরেকটু উপরে এই লেভেলটা দেখছি, 85 লেভেলটা। আচ্ছা, যদি 85 লেভেলটা হয়, বৃহস্পতিবারে কোন লেভেলে হিট করছে? 80 লেভেলে হিট করছে বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে 80 লেভেলে হিট করছে, 80 টাকা 90 পয়সা, ঠিক আছে। এখন সাপ্লাই জোনটা কই? এই দেখেন, এই দেখেন অলরেডি 80 টাকা 90 পয়সা এই সাপ্লাই সাপোর্ট জোনের কাছে গেছে। হ্যাঁ, এইটা নাসির ভাই ঠিক বলছেন, এগুলা ওরা ফাইজলামি করে কি এই টাইমটাতে করার কারণ আছে। আপনার ওই টাইমে আতঙ্কিত সৃষ্টি করা, এবং ওই টাইমেই সেল প্রেশার দেওয়া। মার্জিন, আপনারা যারা আমার লাইভ দেখেন, জীবনে কোনোদিন মার্জিন নেবেন না ভাই, প্লিজ। মার্জিন নিয়ে আপনার নিজে এবং নিজের পরিবারকে ধ্বংস করবেন না। আপনার শেয়ার কমছে, ধরেন আপনি কিনছেন, ওরে ওমর ভাই, মামুরা যতই থাকুক, মামুরা বাইর হওয়ার টাইমে আপনার মানে টাইম দিবে না বের হওয়ার।
মামুরা আছে না না আছে, যেদিন ধাম করে উর্মি তুলি আসার দিবে, আমাদের নোয়াখালীর ভাষায় কয় আর কি, এক এক লোকে তিন মাই মানে দুই মাইয়া হয়েছে। বড়টার নাম রাখছে উর্মি, দ্বিতীয়টার নাম রাখছে তুলি। কয় লাস্টেরটার নাম কি রাখবো? কয় আষাঢ় রাখেন। কয় মানে? কয় উর্মি তুলি আষাঢ়, মানে উপরে উঠায় আষাঢ়। মজা করলাম ভাই। তো এই যে সিটি জেনারেল ইন্স্যুরেন্সটার কথা বলি, সিটি জেনারেল ইন্স্যুরেন্সটা মামুরা আউট যে হইতেছে আর হচ্ছে, ক্লিয়ার বার্তা এইখানে, এই যে এইখানে দেখেন। আপনাদেরকে মামুরা যে আউট হইতেছে এটা শিখাইছে মার্কেট। যখন এই যে 5,600 পয়েন্ট ঘুরতেছিল, ওই দিন আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছিলাম অনেকেরই। এই দেখেন এখানে যতগুলা ক্যান্ডেল, ম্যাক্সিমাম ক্যান্ডেলের নিচে কোনো শ্যাডো নাই, গতকালকার তো মোটেও নাই। এখানে সুন্দরভাবে ধরে ধরে ফিডিং করাচ্ছে। তো ভাই রিলায়েন্স বলেন, এগুলার প্রত্যেকটা বিষয়ের একটা সিস্টেমেটিক বিষয় আছে, টাইমিং আছে, অনেক কিছু আছে। স্কোয়ার নিটিং, ও রাইট, আপনি আপনাকে স্কোয়ার নিটিং এর কথা বলছিলেন। আরো কি জানি বলছিল। হ্যাঁ, এটা এটা ইচ্ছাকৃতভাবে ভাই, বড় বড় মার্চেন্ট পার্টি, বড় পার্টিরা যদি সেল বন্ধ করে দেয়, আপনি আমি এখানে টিকার মতন কোনো ক্ষমতাই নাই। তো এখন দেখেন এই যে ফিডিং এর যে সিটি চ্যানেলের যে ফিডিং এর সিস্টেমটা দেখছেন, এইটা আমি আপনাদেরকে এটা মানে ভবিষ্যৎবাণী করে দেই। একমাত্র ভবিষ্যতের মালিক আল্লাহ, ভবিষ্যৎবাণীর মালিক আল্লাহ। বাট আমার যে এক্সপিরিয়েন্স, যে জায়গা থেকে বলছি, ইন্স্যুরেন্সের ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি টু মার্চ মাসে ডিক্লারেশন আসে, হ্যাঁ। সব ইন্স্যুরেন্স মারছে, এইবার দেখবেন অনেক ইন্স্যুরেন্স উপরে যাবে, ওকে উল্টা পাল্টা একটা মাইট দিবে। মাইট দিয়ে মিনিমাম কোথায় নিয়ে আসবে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই সিটি জেনারেল ইন্স্যুরেন্স খুব সম্ভবত রোববার থেকে একটা মাইট শুরু হবে। রোববার সোমবার, খুব খুব কাছাকাছি সময় মাইর আসতেছে এটার। মাইর আসতেছে এটারে মিনিমাম যেখানে আছে 60-62 টাকা পর্যন্ত নিয়ে আসবে, এই লেভেলটা। 62-50 পর্যন্ত এই সিটি জেনারেল ইন্স্যুরেন্সের জন্য অপেক্ষা করেন। ওকে, অলরেডি ফিডিং চলছে, বিশ্বাস বুঝলে বুঝবাতা, না বুঝলে কি তা। ও ভাইয়ারা বলেন তো। রাইট, সিটি জেনারেল ফিডিং করাইতেছে এটাকে 62 টাকা 50 পয়সা, মানে মিনিমাম প্রাইস বলছি। 62 টাকা 50 পয়সা দেখার জন্য ওয়েট করেন। অগ্নি সিস্টেম, আরে ভাই একটা মজার গল্প, মানে মজার কথা মনে করাই দিচ্ছেন অগ্নির নাম নিয়া। এজিএনআই অগ্নি, ভাই একটা গান শোনান না ভাই। অগ্নি সিস্টেম, আহারে তসতস করে ফেলছে। কই আছে এটা সাপোর্ট? কত বছর পিছনে যাওয়া লাগবে বাইরে ভাই। জায়গা মোটামুটি ক্লিয়ার হয়ে আসছে বুঝছেন, অগ্নি সিস্টেম নাহলে 18 টাকা পর্যন্ত মারতে পারে, আর নিচে আপাতত যাবে না। নাহি ক্যাপ বন্ধ কোম্পানি ভাই, তেজপাতা। ও নাহি ক্যাপ, নাহি ক্যাপ বুঝতে বুঝতে তো না, না বুঝতে নাহি ক্যাপ, তাহলে আমিও বুঝতে। যাই হোক, অনেক গল্প করছি, ভাল লাগছে আপনাদের সাথেও। আর আরো ভাল লাগছে আজকে সকালবেলা অনেক কর্মব্যস্ততার ভিতরও আমার বিনিয়োগকারী ভাই একজন খুবই অসুস্থ, হাসপাতালেও ছিলেন। যদিও উনি যখন হাসপাতালে ছিলেন আমি ওনাকে কল দিছি, অসুস্থ মানুষ কিভাবে ধরবে। তো ওনার ওয়াইফ ধরে বলছেন যে রবি, ইয়ে রুবেল ফকির ভাইটা খুব অসুস্থ ছিল। তো ইবনে সিনায় আসছিল, যখন আমি যদি টের পাইতাম যে উনি ইবনে সিনায় ভর্তি, আমি যে কোনোভাবে হইলেও দেখা করে আসতাম। তো গত কয়েকদিন যাবৎ যাব যাব যাব, কিন্তু সময় খুঁজে বের করতে পারি নাই। তো আমার অফিসের পিয়নটা অফিস করে পার্ট টাইম, দেখেন কত পরিশ্রমী ছেলেকে আমি পছন্দ করি। আমার অফিসের পিয়নটা অফিস শেষ করে, সে কিন্তু অরিজিনালি একজন সরকারি কর্মকর্তা, মানে সরকারি চাকরি করে, ওই যে আপনার এই মিউনিসিপ্যালিটিতে চাকরি করে। তো সে মিউনিসিপ্যালিটির চাকরিটা করে, সেখান থেকে অফিসের চাকরি করে, অবসর সময় পাঠাও চালায়। আমি
আই লাইক হিম, আই লাভ হিম। যারা পরিশ্রমী, সে হোক বুট পালিশ ম্যান, আমি তাকে ভালোবাসি, পরিশ্রমী মানুষকে ভালোবাসি। ওই ছেলে কালকে আমারে বলল যে স্যার আপনি যখন যেখানে যাবেন আপনি বলবেন, আমি আপনাকে নিয়ে যাব। তো বাইরে যেহেতু সে এই পাঠাও চালায়, ওকে আমি নিয়ে গেলাম। অগ্নি সিস্টেম তো বললাম তো আরেকটু নামবে। তো এখনো ডাউন ট্রেন্ডে আছে, একদম নামবে। এইটা ওই যে উপরে যারা আটকা পড়ছে এখন কিনা কোনো মতে আপনার করে দিয়ে উঠাইতে পারে কিনা একটু এই চেষ্টা করতেছে, হয়তো বা এই ধরনের কিছু হইতে পারে। এটা আরেকটু নিচে আসবে। প্যাটার্ন সম্পূর্ণ ডাউন, আরো ডাউনের দিকে আরেকটু একটা বার মারছে। তবে অগ্নি সিস্টেমের একটা কথা বলি, যদি ভাই এটা স্লো আইটেম, এগুলা খুব ঝামেলা, মানে ওই রকম ইয়ে না। আ- কারো যদি উপরে কিনা থাকে 18 টাকা 20 পয়সা 30 পয়সা এদিকে অ্যাভারেজ করতে পারেন। তো ওই ছেলেরে নিয়ে আমি আমার ভাইটারে দেখতে গেলাম, গিয়ে দেখি বিছনায় শুয়ে রয়েছে, বিছানায় শুয়ে রয়েছে গ্রামের বাড়ির রিসোর্টে। আর মাত্র 14 দিন বাকি আছে, রাইট, আর সময় নাই। যার কারণে রিসোর্টটা দেখার চেয়ে আমি বেশি গেছি আমার রুবেল ভাইরে দেখার জন্য। বিনিয়োগকারী ভাই, উনি অসুস্থ মানুষ, উনি আমাকে এই রিসোর্ট ঠিক করার জন্য যথেষ্ট হেল্প করেছে। তো এটা আমার গুরু দায়িত্ব, যখন আমার প্রিয় মানুষগুলো কেউ অসুস্থ হয় শুনে শত ব্যস্ততার ভিতরে চেষ্টা করি দেখে আসার জন্য। তো সেই পাঠাও নিয়ে আমি ওরে নিয়ে পিয়নের অফিসারে নিয়ে গেলাম, দেখা করলাম। ও শুয়ে আছে, একটু জড়ায় ধরে ছবি টবি তুললাম এবং বাইরে বললাম যে আপনি ঘরে শুয়ে না থেকে অন্তত এই শীতের সময়টা শরীরে রোদ লাগান। কান ব্যথা, গলা ব্যথা, উনি কথা বলতে পারতেছে না। বললাম অন্তত 15 থেকে 20 মিনিট রোদে বসে থাকবেন। রোদে বসে থাকলে আপনার এই যে শরীরের বিষ ব্যথা যা আছে, ওনার ওই ডেঙ্গু হয়েছিল, প্লাটিলেট অনেক নেমে গেছিল। সবাই দোয়া করবেন আমার এই রুবেল ভাইটার জন্য, সবাই দোয়া করবেন। অত্যন্ত ভালো মানুষ, সহজ সরল মানুষ, এবং হেল্পফুল মানুষ। আমি হেল্পফুল মানুষকে পছন্দ করি। ওনার জন্য সবাই দোয়া করবেন। ফাহিম ব্রাদার, ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স বলেন, যে ইন্স্যুরেন্স বলেন, সবাইকে একটা জিনিস বলি, আস্তে 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 একটু কালেকশন নিচে আসবে, কালেকশন করবেন, নিচে আসবেন, কালেকশন করবেন, ঠিক আছে? মারে যারা মামু মানে হতাশ পার্টি কিনে যারা, তারা কিন্তু বুদ্ধিমান মানুষ। তো অনেক আলোচনা করেছি আমার পিকনিকের, এই যে আজকে ওইখান থেকে আসলাম, একটু খাওয়া দাওয়া করলাম, আবার রেস্টও নেই, আবার চলে গেলাম নিউ মার্কেট, নীলক্ষেত, আমার এই ব্যানার ফেস্টুন যা কিছু আছে সব কিছু কমপ্লিট করে নিয়ে আসছি। মোটামুটি 99% আমার কাজ ওকে। পিকনিকের জায়গাটা ইনশাল্লাহ সেদিন আহ, আনন্দ উৎসবের সাথে সাথে আপনারা যারা পিকনিক পার্টিসিপেন্ট আছেন, পার্টিসিপেন্ট করবেন, তাদের উদ্দেশ্যে আমি সরাসরি আপনাদের সামনে কিছু কথা বলবো। আপনারা যদি আমার এই কথায় কাজে রাখতে পারেন, ইনশাল্লাহ এই বাজার থেকে আমরা যা হারিয়েছি তা আবার ফেরত আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আমার সাথে যুক্ত হয়েছেন অলরেডি তাদেরকে আমি অনেকটাই চেষ্টা করে রিকভারি করে দিচ্ছি। যারা আমার পার্সোনাল বিজনেসে আসছেন, আমার সাথে যারা পার্সোনালি অ্যাড হয়ে গেছেন, সে 3 মাস 4 মাস আগে যারা করেছেন, তারা তো আল্লাহর রহমতে 80% তাদের পোর্টফোলিও লসটা রিকভারি হয়ে গেছে। আর যারা নতুনও আসছেন, তারাও মোটামুটি ভালো একটা রিকভারি হয়ে গেছে। ইনশাল্লাহ বাকি যেগুলো আছে এগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যদি একটা জায়গায় অবস্থান নিতে পারি, আমরা আমাদের হারানো মানিক ফিরে আনবো, হারানো পুঁজি ফিরে আনবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।